আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন একটা অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে কি নিয়ে হাজির হয়েছি দেখছো? ছোট ভাইকে নিয়ে হাজির হয়েছি এবং সাথে হচ্ছে এই জিনিসটা, কারণ এই ছোট ভাইয়ের এই পাটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে ভেঙে গেছে, সাথে এই হাড়টাও কিন্তু নাই। আচ্ছা, কেন নাই এবং এই যখন অ্যাক্সিডেন্ট হয়ে হাড় ভেঙে যাবে তখন আমরা কি করব এবং এই সব ডিটেইলস আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। আজকে আমাদের এসএসসি ওয়ান শটের রিভিশন প্রোগ্রামের জীববিজ্ঞান বা বায়োলজির আমাদের 9 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা হবে। অধ্যায়টার নাম কি বলতো? অধ্যায়টার নাম হচ্ছে দৃঢ়তা প্রদান ও চলন। অর্থাৎ এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কঙ্কালতন্ত্র, এবং এই যে কঙ্কালতন্ত্রের মধ্যে কি কি আছে এবং এর কারণে কি কি রোগ সৃষ্টি হইতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে ডিটেইলসে আলোচনা করব। এবং প্রত্যেকটা পরীক্ষায় তোমার এসএসসি বোর্ড পরীক্ষা সহ এখান থেকে কিন্তু কোশ্চিন আসেই। সো এই অধ্যায় মিস দেওয়া মানে অনেক বড় একটা জিনিস মিস দেওয়া। আর এই ক্লাসটা যদি করো তাহলে এই ক্লাসের মধ্যেই তোমার এই ক্লাসের বেসিক এমসিকিউ সিকিউ সব কিছু সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আশা করি একবারে লাস্ট মিনিট পর্যন্ত সাথেই থাকবা তো? ওকে, তাহলে এই যে কঙ্কালতন্ত্র আসলে কি? কঙ্কালতন্ত্র হচ্ছে একটা প্রাণী, যেগুলো আমাদের মেরুদণ্ডী প্রাণী, এখানে কঙ্কাল থাকে। অর্থাৎ এই যে কঙ্কালতন্ত্র বলতে বোঝায় যে একটা মেরুদণ্ডী প্রাণীর দেহের যে অভ্যন্তরে যে কাঠামো গঠন করে যে জিনিসটা, এবং তোমার যেই নরম নরম অংশ থাকে সেগুলো যেগুলোকে রক্ষা করে, সেই জিনিসটাই কি আমাদের এই কঙ্কালতন্ত্র। অর্থাৎ নরম জিনিসগুলোকে রক্ষা করতেছে এবং আমাদের দেহকে কাঠামো দিচ্ছে। যে জিনিস কেমনভাবে কাঠামো দিচ্ছে দেখো, এই জিনিসটা তোমার পা, তারপর এটা হাত, এটা তোমার হইতেছে বুক বা বক্ষ গহ্বর, এটা মাথা। এই জিনিসগুলোর মাঝে অনেক নরম নরম অংশ থাকে। নরম নরম অংশ কি? ধরো এর ভিতরে ডান ফুসফুস থাকে, বাম ফুসফুস থাকে, এর ভিতরে হার্ট থাকে, এইখানে লিভার থাকে, তারপরে হচ্ছে তোমার প্যানক্রিয়াস থাকে। এই যে জিনিসগুলোকে তোমার বিশেষ করে যে ফুসফুসটাকে দুই পাশ থেকে সাপোর্ট দিচ্ছে, কি দিচ্ছে? সাপোর্ট দিচ্ছে না? এবং যখন হচ্ছে আমরা পড়ছিলাম এই যে ফুসফুসের অধ্যায়, তখন আমরা ডিটেলসে দেখছিলাম যে কিভাবে আমরা শ্বাস নেই এবং শ্বাস নেওয়ার সময় এই যে রিপস সেগুলো কিভাবে প্রসারিত হয়, প্রসারিত হইলে আমাদের কিভাবে কি হয়, আমাদের এই যে বক্ষ গহ্বরের ভিতরের যে স্থান বা আয়তন, এই আয়তনটা বেড়ে যায়। আয়তন বাড়লে চাপটা কমে যায়, তখন এই মুখ গহ্বর অথবা এই নাসা ছিদ্র দিয়ে বায়ু অটোমেটিক বক্ষ গহ্বরে প্রবেশ করে। এবং কি দেখছিলাম, এখানে ছিল আমাদের ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা, যেটা কি করছিল আমাদের উদর গহ্বর এবং বক্ষ গহ্বর পৃথককারী একটা মাসেল ছিল। ঠিক আছে, এই সম্পর্কে আমরা 7 নাম্বার অধ্যায়ে কিন্তু ডিটেলসে পড়েছি। এখন আজকের ক্লাসে আমরা জানবো যে এই জিনিসগুলো সম্পর্কে, অর্থাৎ আমাদের কঙ্কালতন্ত্রের মধ্যে কি কি আছে, কি কি নিয়ে এই জিনিসটা গঠিত, এই সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানবো ইনশাল্লাহ। তাহলে এগুলো দেখছো, এগুলো আবার একটু পরে নিয়ে আসবো। হ্যাঁ, এগুলো আপাতত আমরা সাইডে রেখে দেই। আমরা এখন সাইডে রেখে মেন ক্লাসে প্রবেশ করি। ক্লিয়ার? মেন ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা এই জিনিসগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, কেমন? ওকে, তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মানুষের কঙ্কালতন্ত্র। এই অধ্যায়টা মূলত মানুষ নিয়েই তোমার হইতেছে পুরাটা অধ্যায়। প্রাণীর মধ্যে শুধু মানুষ প্রজাতি অর্থাৎ হোমো সাপিয়েন্স, এই প্রজাতি নিয়েই আমাদের বিস্তারিত আলোচনা। প্রথমে আছে কঙ্কাল। কি বলো তো কঙ্কাল কি? কঙ্কাল হচ্ছে তরুণাস্থি এবং অস্থি, অস্থি এবং তরুণাস্থি নিয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো প্রদান করে। প্রথমেই বললাম যে আমার এই কঙ্কাল তন্ত্র কি দিচ্ছে? কাঠামো। এই কাঠামো দেওয়ার কারণেই তো আমার দেহটা সুগঠিতভাবে গঠিত হয়েছে, তাই না? আমি সুন্দরভাবে দাঁড়ায় থাকতে পারতেছি, হাঁটা চলা করতে পারতেছি, আবার মারামারিও করতে পারতেছি, সব কিছু করতে পারতেছি। কিসের কারণে? আমার দেহের মধ্যে একটা কঙ্কালতন্ত্র বিদ্যমান, যার ওপর ভর করে, যার ওপর ভিত্তি, এটা আমার ভিত্তি, এই ভিত্তিকে স্থাপন করে আমি এই কাজগুলো করতে পারতেছি, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমার কি দিচ্ছে? কাঠামো। পাশাপাশি যেই জিনিসটা করতেছে, আমার দেহের মধ্যে যেই ছোট 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 বড় সকল রকমের যে নরম অঙ্গগুলো আছে সেগুলোকে সুরক্ষা দিচ্ছে। আমার যে ফুসফুস আছে, আমার যে হার্ট আছে, আমার যে কলিজা আছে, এই জিনিসগুলোকে কে রক্ষা করতেছে? এই কঙ্কালতন্ত্র। ক্লিয়ার? ওকে,
তাহলে কঙ্কালতন্ত্র শেষ। এখন কঙ্কালতন্ত্রের কাজ সম্পর্কে পরেও আলোচনা আছে। প্রথমে যেহেতু কঙ্কালতন্ত্র নিয়ে বলতেছি, তাহলে কাজ না বললে কেমন হয়, একটু আলোচনা করি যে কঙ্কালতন্ত্রের আসলে কাজটা কি। প্রথমে যে জিনিসটা আসবে দৃঢ়তা প্রদান, কারণ আমি বললাম যে আকার আকৃতি প্রদানের সাথে সাথে এই জিনিসটা কি করবে, দৃঢ়তাও দিবে। কারণ আমার এই যে হাত, আমি যে তোমাকে মারার জন্য একটা করতেছি, অঙ্গভঙ্গি করতেছি, বা মারামারির যে প্রস্তুতি নিচ্ছি, এই জিনিসটা বা যদি করতে পারতাম না, কখন, যদি আমার এই যে অঙ্গগুলো আছে, এই হাড়গুলো আছে, এগুলো যদি সুগঠিত না থাকতো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের এটা কি করতেছে, কঙ্কালতন্ত্রের যে কাজ সেটা হচ্ছে আমার দৃঢ়তা প্রদান করতেছে, পাশাপাশি সুরক্ষা দিচ্ছে। যে জিনিসটা আমি তোমাকে বললাম যে আমাদের এই মস্তিষ্ক, আমাদের যে ব্রেইন আছে, এই ব্রেইনগুলোকে কে সুরক্ষা দিচ্ছে? ব্রেইনগুলোকে সুরক্ষা দিচ্ছে আমাদের যে করটিকা আছে, এই খুলি, মাথার খুলি, এগুলোর মধ্যে ফ্রন্টাল, প্যারাইটাল, এই যে হাড়গুলো সবগুলো মিলে যেই হাড়গুলো আছে সেগুলো আমাদের কি দিচ্ছে, তোমার সুরক্ষা দিচ্ছে এবং ব্রেনকে ঢেকে রাখতেছে। আর হৃৎপিণ্ড আমাদের বক্ষ গহ্বরের উপরে যে হাড়গুলো আছে, অর্থাৎ যেগুলো দ্বারা বক্ষ গহ্বর গঠিত, মেইন যে হাড় সেটা হচ্ছে স্টারনাম। এখানে বুকে হাত দাও, দেখবা যে একটা শক্ত হাড় আছে, এটার নাম স্টারনাম। স্টারনামকে ঘিরে এপাশে 12টা, এপাশে 12টা হাড় থাকে, যেগুলোকে বলে রিবস বা পরশুকা। এগুলো কিন্তু কশেরুকা না, এগুলো হচ্ছে পরশুকা। ওকে, আর কশেরুকা কোনগুলো? যেগুলো দ্বারা মেরুদণ্ড গঠিত হয়। যেমন তোমার যদি পিছনে ঘুরো, যদি এখানে হাত দাও, দেখবে একটা শক্ত একটা হাড়ের করতে পারতেছো, ফিল করতে পারতেছো। এই হাড় থেকে শুরু করে একবারে মাজার একবারে নিচ পর্যন্ত যে হাড়টা, কজিক্স পর্যন্ত, এই জিনিসগুলোকে বলে তোমার কি, কশেরুকা। ঠিক আছে, তাহলে বুঝছো যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন পরশুকা অ্যান্ড কশেরুকা, এটা বুঝছো? রিবস অ্যান্ড ভার্টিব্রা, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন রিবস অ্যান্ড ভার্টিব্রা, এটা বুঝছো? তাহলে আমার সামনে দিকে বক্ষ গহ্বর যে হাড়গুলো দ্বারা গঠিত হচ্ছে সেগুলো হচ্ছে রিবস বা পরশুকা, আর যেগুলো দ্বারা আমার মেরুদণ্ড গঠিত হচ্ছে সেগুলোর নাম হচ্ছে ভার্টিব্রা। ওকে, বা তোমার কশেরুকা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম যে এই যে আমাদের কঙ্কালতন্ত্র, সেটা আমাদের দৃঢ়তা দিল, পাশাপাশি যেটা দিল সেটা হচ্ছে সুরক্ষার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। এখন আমরা তারপরে যদি দেখি, এটা হচ্ছে রক্তকণিকা উৎপাদন করে। আমাদের দেহে যে রক্তকণিকা উৎপন্ন হয়, আমাদের রক্তের রং কি, লাল। কেন লাল? কারণ আরবিসির পরিমাণ এখানে বেশি। আরবিসিতে কি থাকে, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন জাতীয় রঞ্জক পদার্থের কারণে আমাদের রক্তের রং কি, লাল। আচ্ছা, এই আরবিসি বলো, ডাব্লিউবিসি বলো, এগুলো কোথায় থেকে উৎপন্ন হয় ভাইয়া বলো তো? এগুলো হচ্ছে আমাদের হাড়, যে হাড়টা আছে না, এই হাড়ের মধ্যে যে অস্থিমজ্জা আছে, কি আছে, অস্থিমজ্জা, এই অস্থিমজ্জা থেকে এই যে রক্তকণিকা সেগুলো উৎপন্ন হয়। তোমার আমি যদি একটা হাড় দেখাই, দেখো এটা একটা হাড়, কেমন? এই হাড়টাতে খেয়াল করো, এগুলো হচ্ছে শক্ত অংশ, আর এগুলোতে তোমার একটা হাড় আর একটা হাড়ের সাথে যুক্ত হবে। এখানে টিবিয়া থাকবে, উপরে কি থাকবে, ফিমার থাকবে, দেন আর এই নিচের হাড়ের সাথে তোমার এই দুইটা হাড়ের সাথে উপরের তোমার যে ফিমার থাকবে ওইটা যুক্ত হবে। এখন আমি তোমাকে যেটা দেখাইতে যাচ্ছি সেটা হচ্ছে, এই যে হাড় আছে না, এই হাড়ের মাঝে ছোট 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 স্পঞ্জ আকৃতির অংশ থাকে, যাকে বলে অস্থিমজ্জা। কি বলে? অস্থিমজ্জা। এই অস্থিমজ্জাতেই তোমার রক্তকণিকাগুলো তৈরি হয়। তোমার যদি আমি এখান থেকে হাড়ের ছবিটা দেখাই, এখান থেকে দেখাইলে বুঝতে পারবা। দেখো, এটাই সেই হাড়, দেখতে পাচ্ছ? এই হাড়টার ভিতরে দেখতেছো এই ছোট 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 যেই ফাঁকা ফাঁকা স্থানগুলো দেখতেছো না, এগুলোই হইতেছে সেই অস্থিমজ্জা। এখানে যেগুলো তৈরি হয় সেটা হচ্ছে ব্লাড বা রক্ত এখানেই তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা যদি বুঝে থাকো আমাদের ব্লাড কোথায় তৈরি হইতেছে। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে আমরা যখন জন্মগ্রহণ করি বা জন্মগ্রহণের আগে বা যখন জন্মগ্রহণ করি তার পরপরে আমাদের তো রক্তের প্রয়োজন হয়। এই রক্তটা কোথায় থেকে আসে? এই রক্ত তখন এটা তো তখন পরিপূর্ণ হয় নাই। তখন কি হয়, আমাদের যে যকৃৎ ছিল, আমাদের যে প্লীহা ছিল, প্লীহাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। এটা পরে বলতেছি আবার এই সম্পর্কে, যে এই তোমার হইতেছে যকৃতেই তখন আমাদের কি উৎপন্ন হয়, যে রক্ত কণিকা, সেগুলো তখন উৎপন্ন হয়। পরবর্তীতে মানব শিশু যখন আস্তে আস্তে ডেভেলপ হয়, আস্তে আস্তে বড় হয়, তার হাড়গুলো যখন সুগঠিত হয়, আস্তে আস্তে তখন কি হয়, সেখান থেকে অস্থিমজ্জা থেকে রক্ত তৈরি হওয়া শুরু হয়। ক্লিয়ার? ওকে, এটা যদি ক্লিয়ার হয়, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, তাহলে রক্তকণিকা তৈরি হইলো। এখন আমরা দেখব খনিজ লবণ। এটা হচ্ছে খনিজ লবণ সঞ্চয় করে।
কি সঞ্চয় করে খনিজ লবণের মধ্যে? বিশেষ করে ক্যালসিয়াম। আমাদের যে ক্যালসিয়াম আয়ন আছে, এই ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো খনিজ লবণগুলো এই হাড়গুলো কি করে? সঞ্চয় করে রাখে, পাশাপাশি চলনে সহায়তা করে। এটি হাড় যদি না থাকতো তাহলে আমরা চলে ফিরে বেড়াইতে পারতাম না, তাহলে আমাদেরকে কেঁচোর মতো হামাগুড়ি দিয়ে দিয়ে চলতে হইতো, বুঝছো? কারণ কেঁচোতে তো হাড় নাই, সেগুলো তো অমেরুদণ্ডী প্রাণী। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি হয়, পরের জিনিস আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে মানব কঙ্কালতন্ত্র। আমি তোমাকে ক্লাসের শুরুতেই যে জিনিসটা দেখাইলাম, এই কঙ্কালতন্ত্র আমাদের ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি হয়। আমাদের হয়ে যেতেছে অ্যান্ডোডার্ম, মেসোডার্ম, অ্যাক্টোডার্ম। অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম, মেসোডার্ম, এই তিনটা ভাগ থাকে, অর্থাৎ বাইরের অংশ, মাঝের অংশ, ভিতরের অংশ। যখন এইচএসসিতে উঠবা এই সম্পর্কে আরও ডিটেলস পড়বা, পাশাপাশি এই যে হাড়, প্রত্যেকটা হাড়ের নাম সম্পর্কে জানবা। এগুলো খুবই সহজ। মানবদেহে 206টা হাড় থাকে। প্রাথমিক অবস্থায় একটা শিশুতে প্রায় 300টির অধিক হাড় থাকে। তো আমরা যদি 300কে ফিক্সড সংখ্যা ধরে নেই, তাহলে যদি 300টা হাড় থাকলো, এবং যখন একটা মানুষ প্রাপ্তবয়স্ক হইলো, ধরো আমার মতো একটা প্রাপ্তবয়স্ক মানুষ, আমাতে মানে আমার শরীরে কয়টা হাড় আছে বলো তো? 206টা। তোমার শরীরে 206টা। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমরা যখন বড় হই তখন আমাদের শরীরের আকার বাড়ে, আয়তন বাড়ে, সবকিছুই তো বাড়ে, তাই না? তাহলে হাড়ের সংখ্যা তো আরো বাড়ার কথা, তা কমে গেল কেন? কমে যায় এই কারণে, কারণ সেখানে অসিফিকেশন ঘটে। কি ঘটে? কারণ সেখানে অসিফিকেশন ঘটে। অসিফিকেশন মানে অনেকগুলো হাড় মিলে একটা হাড় তৈরি হয়। ধরো এমনও হইতে পারে যে 2টা হাড় মিলে একটা হাড় হয়েছে, আবার এমন হইতে পারে যে অনেকগুলো হাড় মিলে একটা হাড় হয়েছে। জিনিসটা কেমন? জিনিসটা যদি কজিক্সের কথাই লক্ষ্য করো, আমাদের মেরুদণ্ডের যে একদম শেষ প্রান্তের হাড়, এই হাড়টার কি হয়? প্রথম অবস্থায় অনেকগুলো কগজিয়াল হাড় থাকে। পরবর্তীতে দেখা যায় এই হাড়গুলো মিলে একটা কজিক্স হয়। অনেকগুলো কগজিয়াল মিলে 4টা, কগজিয়াল মিলে একটা কজিক্স হয়। তাহলে এই যে অনেকগুলো হাড় মিলে একটা হাড়ে পরিণত হলো, আবার 5টা হাড় মিলে একটা হাড়ে পরিণত হচ্ছে, 4টা হাড় মিলে একটা হাড়ে পরিণত হচ্ছে, অর্থাৎ অসিফিকেশন, তোমার হাড়ের ঘনীভবন ঘটতেছে। অর্থাৎ এই জিনিসটার মাধ্যমে অনেকগুলো হাড় একটা হাড়ে পরিণত হচ্ছে, অর্থাৎ যেই জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে হাড়ের সংখ্যা কমে যাচ্ছে। ক্লিয়ার? সেজন্য ওই মানব শিশু যখন জন্মগ্রহণ করে সেখানে হাড়ের সংখ্যা থাকে 300টা। কয়টা? 300টা। কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয় সেটা কমতে 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 হয় কয়টা? 206টা। ক্লিয়ার? ওকে, তাহলে এই যে একবারই প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যে 206টা হাড় আছে, এই 206টা হাড় কোথায় কোথায় থাকে? আমরা হাড়কে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অক্ষীয় বা অ্যাক্সিয়াল। অ্যাক্সিয়াল অ্যাক্সিস পড়া না? অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এই যে অ্যাক্সিস, তোমার এই অ্যাক্সিস থেকে মনে রাখবা অক্ষীয়, ঠিক আছে? তার মানে অ্যাক্সিয়াল বা অক্ষীয়, আর অ্যাপেন্ডিকুলার বা উপাঙ্গীয়, মানে আশেপাশে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে উপাঙ্গীয়, আর মাঝ বরাবর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বা অক্ষীয়। তাহলে অ্যাক্সিয়াল বা অক্ষীয়ের মধ্যে কি পড়বে? আমাদের পুরা করটি পড়বে, অর্থাৎ মুখমণ্ডল সব এবং মাথাতে যতগুলো হাড় আছে সব পড়বে। পাশাপাশি এর মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত হবে? তোমার আমাদের যে কি আছে, যে ভার্টিব্রা আছে, এবং যেগুলো মেরুদণ্ড গঠন করতেছে, এই যে হাড়গুলো সবগুলো এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সবগুলো মিলে আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্র বা এক্সিয়াল স্কেলিটন এটা গঠিত। এখন মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে এই যে প্রত্যেকটা হাড়ের নাম কোনটা কি, এইগুলো তোমাদের এই ক্লাসে জানতে হবে না। একটু মজার একটু দুঃখের। যারা বেশি পড়তে চাও তাদের জন্য একটু দুঃখের, আর যারা কম পড়তে চাও তারা তখন খুশি, আই হাই কি মজা, পড়তে হবে না, তাই না? আচ্ছা, এখন যারা মন খারাপ হয়ে গেছে যে ভাইয়া আপনি পড়াবেন না, আমি অবশ্যই পড়াবো। কখন? যখন হচ্ছে এইচএসসিতে উঠবা তখন। আর যদি এখনই পড়তে চাও তাহলে তুমি এইচএসসির তোমার অধ্যায়টা 7 নম্বর অধ্যায় বায়োলজি সেকেন্ড পেপার 7 নম্বর অধ্যায় লিখে সার্চ দাও, আমারও লেকচার আছে এবং আরও অনেক ভাই লেকচার আছে, তুমি সুন্দর করে ক্লাসগুলো করতে পারবে ইনশাল্লাহ। আমার লেকচার আপাতত তোমার ইউটিউবে পাবলিক করা নাই, আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেটা প্রাইভেট গ্রুপে, সেটা পেইড ব্যাচের ক্লাস ছিল। ওকে, আচ্ছা, তাহলে তোমরা যখন এইচএসসিতে পড়বা তখন আবার পড়াবো ইনশাল্লাহ, দোয়া করো। তাহলে এখন দেখো এই যে অংশসমূহের মধ্যে আছে করটি, যে জিনিসটা বললাম, তারপর আছে মেরুদণ্ড বা ভার্টিব্রা, এখানে 26টা হাড় আছে, আমাদের করটিটা হাড় আছে 29টা, বক্ষপিঞ্জর এখানে আছে 25টা। বক্ষপিঞ্জরে কয়টা থাকে? 25টা। সহজ ভাষায় আমাদের রিপস কয়টা? এই পাশে 12টা, ডান পাশে 12 হইলে বাম পাশে 12, 12 12 24, আর এই যে মাঝখানে শক্ত একটা হাড় বললাম স্টারনাম, এটা একটা, তার মানে কত? 25টা। এই যে 25টা হাড় সেটাই আমাদের বক্ষপিঞ্জর গঠিত, সেটাই কি আমাদের বক্ষপিঞ্জর। আর মেরুদণ্ডের হাড় 26টা, আর করটির হাড় হচ্ছে 29টা। ওকে,
করটির মধ্যে আমাদের আছে ম্যান্ডিবল, আছে ম্যাক্সিলা, এই জিনিসগুলো, তারপরে ভোমার, প্যালেটাইন, এই জিনিসগুলো সব আছে। তো এই জিনিসগুলো তোমাদের এখন তোমার বিস্তারিত পড়ার দরকার নাই। কিন্তু কিন্তু কি ভাইয়া, এখান থেকে কয়েকটা বেসিক জিনিস এটা মনে রাখবা। 1 নাম্বার, আমার হাতের যে হাড়টা, তোমার এই যে হাত, যেটাকে আমরা কি বলি হাত, এই হাতের যেটা সবচেয়ে বড় হাড় সেটা হচ্ছে হিউমেরাস। আমি কিন্তু বলি নাই মানবদেহের সবচেয়ে বড় হাড় হিউমেরাস, আমি কিন্তু এটা বলি নাই। আমি বলেছি যে হাতের সবচেয়ে বড় হাড় হিউমেরাস, ঠিক আছে? তার মানে এই যে হিউমেরাস যেটা এখান থেকে শুরু করে, অর্থাৎ কাঁধের জায়গা থেকে শুরু করে, আমার এই কাঁধ থেকে শুরু করে আমার এই কনুই পর্যন্ত যে হাড়টা বিদ্যমান, হাড়, ঠিক আছে, বা বোনস, এই যে বোন বা বোনসটা বিদ্যমান, এই বোনটার নাম হচ্ছে হিউমেরাস। ক্লিয়ার? এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এটার নাম কি? হিউমেরাস। ওকে, তারপরে তোমার এই যে এখানে থেকে শুরু হয় দুইটা হাড়, একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে আলনা, একটা রেডিয়াস একটা আলনা। এখন কিভাবে মনে রাখবো ভাইয়া কোনটা কি, কোনটা রেডিয়াস আর কোনটা আলনা? এখন এইভাবে মনে রাখবা, আমাদের আলনা কোথায় থাকে? বাসার ভিতরে আলনা থাকে না, যার উপর আমরা কাপড় চোপড় রাখি? তাহলে মনে রাখবা আলনা হাড়টা থাকবে দেহের ভেতর দিকে, অর্থাৎ তুমি যদি অ্যানাটমিক্যাল পজিশনে দাঁড়াও তাহলে আলনা যেটা থাকবে সেটা হচ্ছে ভিতর দিকে, অর্থাৎ আলনা থাকবে এই সাইডে এবং তোমার রেডিয়াস থাকবে বাইরের সাইডে। রেডিয়াস বাইরের সাইডে, আলনা থাকবে ভিতরের সাইডে। এই হাতেও তাই, আলনা ভিতরের সাইডে, রেডিয়াস বাইরের সাইডে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস মনে রাখলেই চলবে। মানে এইখান থেকে হাতের থেকে এই তিনটা, যে উপরেরটা রেডিয়াস, এটা আলনা, এটা তোমার উপরেরটা হিউমেরাস, উপরেরটা হচ্ছে হিউমেরাস, আর নিচে দুইটা আছে, একটা হচ্ছে আলনা, একটা রেডিয়াস, একটা রেডিয়াস একটা আলনা, ঠিক আছে? ওকে, আর থাকে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এগুলো আলাদা আলাদা নাম আছে, এগুলো তোমার এখন কোনোই প্রয়োজন নাই। আচ্ছা, তারপরে নিচের ক্ষেত্রে যদি দেখি, এই যে একটা লম্বা হাড় দেখতেছো, এটার নাম হইতেছে ফিমার। নাম কি? ফিমার। দেহের সবচেয়ে বড় হাড়, মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে এই ফিমার। মনে থাকবে, মানব দেহের সবচেয়ে বড় হাড়, লিখে রাখি, মানব দেহের সবচেয়ে বড় হাড়, চেয়ে বড় হাড় কোনটি? এই ফিমার। ক্লিয়ার? মানবদেহের সবচেয়ে বড় হাড় ফিমার হাড়, বা হাড় হচ্ছে ফিমার। ওকে, এই জিনিসটা। আর পায়ের ক্ষেত্রে থাকে দুইটা, একটা হচ্ছে টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা। একটা কি থাকে? টিবিয়া আর একটা ফিবুলা। এখান থেকেও ভাইয়া উপরেরটা তো শিখাইলেন যে আলনা ঘরের ভিতরে থাকে, তাহলে আমাদের আলনা যে হাড়টা আছে সেটা থাকবে দেহের ভিতরের দিক বা ভিতরের সাইডে। তাহলে এখানে একটু শিখাই দেন যে টিবি আর ফিবুলার মধ্যে কোনটা বাইরে থাকবে আর কোনটা ভিতরে থাকবে। ভাইয়া টিবিয়া থাকে মনে রাখবে টিভি, মানে টেলিভিশন। কারণ টেলিভিশন কোথায় থাকে? তোমার ঘরে থাকে, মানে তোমার বাড়ির ভিতরে। তার মানে মনে রাখবা আমাদের টিবিয়া যে হাড়টা থাকবে সেটা থাকবে ভিতরের দিকে, সেটা থাকবে ভিতরের দিকে, আর ফিবুলা যেটা সেটা বাইরের দিকে। ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসগুলো হালকা করে মনে রাখবা, কিন্তু সবচেয়ে যেটা বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবা, দেহের সবচেয়ে বড় হাড় কোনটি, সেটা হচ্ছে ফিমার। ক্লিয়ার? আচ্ছা, বাকিগুলো তোমাদের আর লাগবে না, না লাগলেও আমি কিন্তু এটা বলে দিছি যে এটা হচ্ছে স্টারনাম, এটা হচ্ছে সেই শক্ত হাড়, আর পাশাপাশি এটা হচ্ছে পরশুকা। এই পাশে 12টা, এই পাশে 12টা, মোট হচ্ছে 24টা। 12 12 24, আর পরশুকা একটা। দেন হচ্ছে বক্ষগহ্বরের হাড়ের সংখ্যা কত? 25টা। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরের অংশে যাব। এখানে এই জিনিসটা দেখানো হচ্ছে যে উপাঙ্গীয় যে উপাঙ্গীয় যে কঙ্কাল আছে বা অ্যাপেন্ডিকুলার কঙ্কাল। উপাঙ্গীয় মানে আশেপাশে, অক্ষীয় মানে দেখলাম মাঝ বরাবর। অক্ষীয় মানে কি দেখছি আমরা? মাঝ বরাবর কোন হাড়গুলো রয়েছে। আর অ্যাপেন্ডিকুলার বা উপাঙ্গীয় এই জিনিসটা দ্বারা আমরা দেখব আমার হাতের আশেপাশে, অর্থাৎ হাতে কি আছে, পায়ে কি আছে, এই জিনিসগুলোতে কোন কোন হাড় বিদ্যমান সেগুলো নিয়ে গঠিত হচ্ছে উপাঙ্গীয়। উপাঙ্গীয়তে হাড়ের সংখ্যা 126টা, আর অক্ষীয়তে হাড়ের সংখ্যা 80টা। মোট যোগ করো 206টা। ক্লিয়ার? ওকে, এখানে বক্ষ অস্থি চক্র থাকে, শ্রোণী চক্র থাকে, এটা হচ্ছে আমাদের সেই শ্রোণী চক্র। আর বক্ষ অস্থি চক্র হচ্ছে এই তোমার বক্ষ অস্থি চক্র হচ্ছে, এটা তো বক্ষ আর বক্ষ অস্থি চক্র এই জিনিসটা। ক্লিয়ার? এখানে আমাদের ক্ল্যাভিকল থাকে, এখানে দুইটা হাড় থাকে দেখবা, এই জিনিসটাকে বলে ক্ল্যাভিকল। এই ক্ল্যাভিকল গুলো তোমার ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোন, মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোন। বুঝছো?
ছেলেদের ক্ষেত্রে কি বলা হয় কলার বোন। এখন কিসের জন্য কলার বোন? কারণ আমার শার্টের কলার দেখো, আমার শার্টের কলার দ্বারা এই বোনটা ঢাকা আছে না, আমরা শার্টের কলার কোথায় আছে এখানে, তাহলে এই যে বোনটা এইখান থেকে এইখানে হাত দাও, তোমার ওইখানে হাত দাও, দেখবা যে এইখানে একটা শক্ত বোন আছে, চিকন, শক্ত কিন্তু চিকন, গোল। এই জিনিসটা হচ্ছে গোল, মানে এখান থেকে এখান পর্যন্ত হাড়টা গোল, কিন্তু হইতেছে এখান থেকে এখান পর্যন্ত একটা বড় হাড় আছে। তো এই হাড়টা হচ্ছে ক্ল্যাভিকল। ছেলেদেরকে বলা হয় কলার বোন, মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোন। একটা মজার ইতিহাস বলি, যে তোমাদের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় না, তো এই যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা বা হচ্ছে তোমার মেয়েদের যে সৌন্দর্যতার যে পরিমাপ, সেটা হচ্ছে যেখানে যাচাই করা হয়, সেই এখানে তোমার এই জিনিসটা একটু হচ্ছে যে পরিমাপের মধ্যে এই জিনিসটা একটু আনা হয়। কোন জিনিসটা? যে এই জিনিসটা যাদের ক্ল্যাভিকল দৃশ্যমান পরিষ্কারভাবে দেখা যায়, যে সকল মেয়েদের, তারা নাকি একটু বেশি সুন্দরী, এটা নাকি বলা হয়। ঠিক আছে, তো এভাবে মনে রাখবা যে এটা হচ্ছে একটা মেয়ে কত সুন্দরী, এটা হচ্ছে এই জিনিসটা দেখে বলা যায়। তার মানে এই না যে স্বাস্থ্যবান মেয়ে তার তো এটা দেখা যায় না, সেও অনেক বেশি সুন্দরী। প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মানুষ অনেক বেশি সুন্দর। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। তারপরে আমরা যে জিনিসটা এখন দেখব সেটা হচ্ছে কঙ্কালতন্ত্রের যে শ্রেণী বিভাগ, এই জিনিসটা। ওকে, আচ্ছা, তাহলে এই যে কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ, এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র, একটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র। বহিঃকঙ্কালতন্ত্র মানে আমার যে চুল, আমার যে নখ, নখ দেখতে পাচ্ছ, দেখো নখ দেখা যাচ্ছে, এই যে নখ যেগুলো আছে, এটা 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 এটা, এগুলো হচ্ছে আমার বহিঃকঙ্কালতন্ত্র। এগুলো কি? বহিঃকঙ্কালতন্ত্র। তাহলে অন্তঃকঙ্কালতন্ত্র কি? অন্তঃকঙ্কালতন্ত্র বলতে আমরা যেটাকে কঙ্কাল বলে বুঝি, সেটাই অন্তঃকঙ্কালতন্ত্র। অর্থাৎ আমার দেহের যে হাড়, সেগুলোই হচ্ছে আমার অন্তঃকঙ্কালতন্ত্রের মধ্যে বিদ্যমান। তাহলে এই বহিঃকঙ্কালতন্ত্রের উদাহরণ কি কি? আমার হচ্ছে চুল, নখ, চুল, নখ, এগুলো হচ্ছে আমার বহিঃকঙ্কালতন্ত্র। আর অন্তঃকঙ্কালতন্ত্র হচ্ছে আমার বোনস। ওকে, এই অন্তঃকঙ্কালতন্ত্রের মধ্যে বোনস আছে। এই বোনস হচ্ছে 206টা। এগুলোর মধ্যে অ্যাক্সিয়াল আছে বা অক্ষীয়, অ্যাক্সিয়াল বা অক্ষীয় আছে 80টা, আর উপাঙ্গীয় আছে, অ্যাপেন্ডিকুলার বা উপাঙ্গীয়, এই উপাঙ্গীয় আছে তোমার হচ্ছে 126টা। 126 প্লাস 80 মিলে আবার 206টা। এই দুইটা জিনিস মিলে আবার কত? 206টা। ক্লিয়ার? ওকে, তাহলে এই জিনিসটা নখ যেটা দেখাচ্ছে, সেটাই আমার বহিঃকঙ্কালতন্ত্র, আর এই যে জিনিসটা দেখাচ্ছে, সেটা হচ্ছে আমার অন্তঃকঙ্কালতন্ত্র। ক্লিয়ার? ওকে, এই জিনিসটা যদি এখন হয়ে থাকে, তাহলে আমরা আবার এখন যে জিনিসটাতে একটু লক্ষ্য করব, সেটা হচ্ছে কঙ্কালতন্ত্রের উপাদান, কঙ্কালতন্ত্রের উপাদান এবং কাজ। ওকে, প্রথমে হচ্ছে কঙ্কালতন্ত্র দ্বারা দেহ কাঠামো গঠন হয়। কঙ্কালতন্ত্র দ্বারা যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে দেহ কাঠামো, এই দেহ কাঠামো গঠন হয়। আচ্ছা, এটা তো দেখলাম, এবং সেটা আমাদের রক্ষণাবেক্ষণ করতেছে এবং পাশাপাশি ভার বহন করতেছে এবং নড়াচড়া এবং চলাচলে সহযোগিতা করতেছে, লোহিত রক্তকণিকা তৈরি করতেছে। কি তৈরি করতেছে? লোহিত রক্তকণিকা। কারণ এই হাড়ের মাঝেই যেটা থাকে সেটা হচ্ছে অস্থিমজ্জা। হাড়ের মধ্যেই যেটা থাকে সেটা হচ্ছে অস্থিমজ্জা। আর এই যে অস্থিমজ্জা, বড় বড় হাড়ের যে অস্থিমজ্জা বিদ্যমান, সেখানেই তোমার কি তৈরি হয়? লোহিত রক্তকণিকা বা আরবিসি, ডাব্লিউবিসি, এই জিনিসগুলো তৈরি হয়। ক্লিয়ার? আচ্ছা, আর খনিজ পদার্থ, এই খনিজ পদার্থ হিসেবে এখানে ক্যালসিয়াম, ফসফরাস এর মতো আয়নগুলো জমা থাকে। যখন এই ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, তখন হাড় তোমার নরম হয়ে যায়, হাড়গুলো ক্ষয়ে যায়, হাড়ের অনেক সমস্যা দেখা যায়, হাড়ের অনেক রোগ সৃষ্টি হয়, যার ফলে তোমার ব্যথা হয়। তখন ডক্টররা বলে ক্যালসিয়াম জাতীয় খাবার খাইতে, তখন বলে দুধ খাইতে। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, তারপরে এখন আমরা অস্থি আর তরুণাস্থি সম্পর্কে একটু দেখব। তার আগে আমরা দেখব যে একটা বোনসের মধ্যে কি গঠন করে, দুইটা বোনস কিভাবে গঠিত হয়। দুইটা বোনস তো গঠন হয়েছে, এখন এই দুইটা বোনস মিলে কি গঠন করে? এই দুইটা বোনস মিলে অস্থি সন্ধি গঠন করে। কি গঠন করে? অস্থি সন্ধি। ওকে, এগুলোতে সাইনোভিয়াল সন্ধি আছে, কিছু আছে যে যেগুলো বেশি নড়াচড়া করে, কিছু সন্ধি আছে কম নড়াচড়া করে, এগুলো একটু পরে আলোচনা হচ্ছে। আমি তোমাকে একটা জিনিস দেখায় রাখি, যে উপরের দিকে, এই উপরের দিকে এটা একটা বোনস, এই যে একটা বোনস,
আর নিচের দিকে এটা একটা বোনস। ক্লিয়ার? ওকে। আর এই দুইটা বোনসের মাঝে যেটা থাকে সেটা হচ্ছে কার্টিলেজ। যেটা থাকে সেটা হচ্ছে কার্টিলেজ। আর এই যে দেখতেছো না সাইনোভিয়াল জয়েন্ট, এখানে থাকে সাইনোভিয়াল ফ্লুইড। সাইনোভিয়াম থাকে এবং থাকে সাইনোভিয়াল ফ্লুইড। এই যে তোমার ফ্লুইড থাকতেছে, পাশাপাশি তোমার কার্টিলেজ থাকতেছে, এই দুইটা জিনিস কি করে? এই দুইটা জিনিস একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের বাড়ি লাগা বা আঘাত লাগা থেকে রক্ষা করে। কেমন? ধরো এটা একটা হাড়, পাশাপাশি মনে করো এটা একটা হাড়, আমি তো আরেকটা হাড় খুলতে পারতেছি না। মনে করো উপরে এই হাড়, নিচেরটা এটা, উপরেরটা হচ্ছে এটা। এখন এর মাঝে যেটা থাকে সেটা হচ্ছে আমার এই কার্টিলেজ। আমার কি থাকে? এই কার্টিলেজ। এখন এই কার্টিলেজ রেখে আমার লাভ কি? দুইটা হাড়ের মাঝে আমি যে কার্টিলেজ রাখলাম, এই কার্টিলেজ রেখে আমার লাভ কি? পাশাপাশি কি দিছি আমি? সাইনোভিয়াল ফ্লুইড। এগুলো থাকে এজন্যই যে তোমার যেন এই হাড়টার সাথে এই হাড়টার বাড়ি না লাগে, বা সহজে যেন কি করতে না পারে? ঘষা না লাগে, সংঘর্ষ না হয় বা ঘর্ষণ না হয়। সেজন্য আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন যেন একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের সরাসরি সংযোগ না হয়, ঘর্ষণ না লাগে, বাড়ি না লাগে। সেজন্যই তিনি মাঝখানে যেটা দিয়েছেন সেটা কার্টিলেজ, এবং পাশাপাশি যেটা দিয়েছেন সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। ফলে একটা হাড়ের সাথে আরেকটা হাড় ডিরেক্ট কোনো সংযোগ ঘটে না, আমরা ব্যথা পাই না। কিন্তু যখন বয়স হয় তখন এই যে কার্টিলেজ সেটা উধাও, তারপরে মানে কার্টিলেজের যে পরিমাণ সেটা কমে যায়, যে পুরুত্ব থাকে সেটা কমে আসে। আবার এই যে সাইনোভিয়াল ফ্লুইড এগুলো অনেক সময় শুকায় যাইতে থাকে, তখন হাড়ের সাথে ডিরেক্ট ব্যথা লাগে। যখন এই হাড়ের সাথে ডিরেক্ট সংঘর্ষ হয় তখন আমাদের ব্যথা অনুভূত হয়, আমাদের দাদি নানিরা তখন ঠিকমতো চলাফেরা করতে পারে না। ক্লিয়ার? ওকে। তাহলে এই জিনিসগুলো তখন সংগঠিত হইতেছে। তারপরে এখন আমরা দেখব যে অস্থি এবং তরুণাস্থির পার্থক্যটা আসলে কি। আচ্ছা, এখন অস্থি জিনিসটা আমরা অলরেডি ক্লিয়ার যে ভাইয়া এটাকে অস্থি বলে। অস্থি হচ্ছে আমাদের যোজক কলার রূপান্তরিত রূপ। যোজক কলার যে রূপান্তরিত রূপ সেটা হচ্ছে আমার অস্থি। আর তরুণাস্থি কি? যোজক কলার ভিন্ন রূপ। যোজক কলার যে ভিন্ন রূপ সেটা হচ্ছে আমার তরুণাস্থি। তরুণাস্থির যদি একটা উদাহরণ দেই, এই যে কান, কান টানতেছি মাথা আসতেছে, কান টানতেছি মাথা আসতেছে। বুঝতেছো? কান টানলে মাথা আসে। এই যে কান যখন টানতেছি তখন কান লম্বা হইতেছে, আবার যখন ছেড়ে দিচ্ছি তখন আগের অবস্থায় চলে যাচ্ছে। অর্থাৎ এই জিনিসটা ইলাস্টিক। কি এটা? ইলাস্টিক। নাক এমন করতেছি এমন করতেছি, কোনো সমস্যা নাই। কিন্তু যে হাড় আছে, হাড়টা একটু ভেঙে এমন এমন করো তো, এমন এমন করতে গেলে ভেঙে যাবে। আচ্ছা, তাহলে যেই জিনিসটা স্থিতিস্থাপক, ইলাস্টিক, সেই জিনিসটা হচ্ছে তরুণাস্থি। আর যেই জিনিসটা স্থিতিস্থাপক না, অর্থাৎ দৃঢ়, অর্থাৎ শক্ত এবং এভাবে নড়াচড়া করা যাবে না, সেটা ভেঙে যাবে, সেই জিনিসটা হচ্ছে হাড় বা অস্থি। আচ্ছা, গঠন যদি দেখো তাহলে অস্থিতে 40 থেকে 50% পানি থাকে এবং 40% জৈব এবং 60% অজৈব পদার্থ মিলে এই অস্থিটা গঠিত। আর তরুণাস্থি কি? তরুণাস্থি হচ্ছে মাতৃকার যে কন্ড্রিন আছে না, এটা হচ্ছে কন্ড্রিন। এই যে মাতৃকার কন্ড্রিন দিয়ে এই জিনিসটা হচ্ছে গঠিত। যে জিনিসটা তোমাকে একটু আগে বললাম, অস্থি হচ্ছে স্থিতিস্থাপক, অস্থি হচ্ছে স্থিতিস্থাপক না। এই জিনিসটাকে আমি যদি এখন এভাবে চাপ দেই, যদি দেই, এই জিনিসটা কি এভাবে আকার বাড়বে? ধরো এইভাবে টানতেছি, এইভাবে নিয়ে একটা দিছি টান, এই জিনিসটার কি আকার বাড়বে? না। কিন্তু আমি ধর কান ধরে দিছি টান, তাহলে কিন্তু কানের কিন্তু একটু বড় হচ্ছে, দেখছো? আচ্ছা, কিন্তু তোমার এই হাড় কিন্তু আকার বাড়তেছে না। যতই টানি কি হবে না, হাড়ের আকার বাড়বে না, কারণ হাড় হচ্ছে আমার অস্থিতিস্থাপক। ঠিক আছে? অস্থিতিস্থাপক মানে ইলাস্টিক না, এটা হচ্ছে ইলাস্টিক না, স্থিতিস্থাপক না। আর ওইটা হচ্ছে স্থিতিস্থাপক, এটা হচ্ছে অস্থিতিস্থাপক। মানে স্থিতিস্থাপক না, আর ওইটা হইতেছে স্থিতিস্থাপক। কারণ এখানে যদি তুমি টান দাও, এখানে যদি টান দাও বা হইতেছে আশেপাশে নাড়াচাড়া করতে পারো, কোনো সমস্যা নাই, আবার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু এই জিনিস নিয়ে তুমি যদি সারাদিন টানো তাও 1 ইঞ্চি বৃদ্ধি করতে পারবা না। ক্লিয়ার? আচ্ছা, তারপরের পয়েন্টটা দেখো। তারপরের পয়েন্ট আছে আবরণ। অস্থির যে আবরণ সেটা হচ্ছে পেরিঅস্টিয়াম। অস্থির আবরণের নাম পেরিঅস্টিয়াম, আর তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়াম।
তাহলে অস্থির আবরণ পেরিঅস্টিয়াম আর তোমার তরুণস্থির আবরণ পেরিকন্ড্রিয়াম। ওকে, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে তোমার অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এগুলো থাকে। আর এখানে হচ্ছে কন্ড্রোসাইট এবং কন্ড্রোব্লাস্ট, বানান ভুল করছে, রাস্ট না, এটা হবে ব্লাস্ট, আর এটা হচ্ছে কন্ড্রোসাইট, এই দুইটা জিনিস থাকে। আর অস্থিমজ্জা, এখানে হচ্ছে অস্থিমজ্জা থাকে, কারণ যে জিনিসটা দেখাইলাম এই জিনিসেই তো রক্ত তৈরি হবে, এইখানেই তো রক্ত তৈরি হবে, বুঝছো? এই জিনিসেই কি তৈরি হবে? রক্ত তৈরি হবে, কারণ অস্থিমজ্জা থাকবে, এখানে রক্ত তৈরি হবে। আর ওখানে অস্থিমজ্জা থাকবে না, কারণ ওখানে অস্থিমজ্জা থাকার জায়গাও নাই, রক্ত তৈরি হবে না। এটার বর্ণ হবে ফ্যাকাশে, ওইটার বর্ণ হবে হালকা নীল। আর রক্তকণিকা এখানে উৎপাদন করবে, কারণ এই যে অস্থিমজ্জা সেটাই তো রক্ত তৈরি করতেছে। আর ওখানে রক্ত তৈরি করবে না, কারণ ওখানে অস্থিমজ্জাই নাই। আচ্ছা, কাজ, দেহের দৃঢ়তা প্রদান করা, বিভিন্ন অঙ্গের ভার বহন করা এবং রক্তকণিকা তৈরি করা, এটাই হচ্ছে তার মেইন কাজ। তাহলে সাপোর্ট কি দিবে? সাপোর্ট দিবে, চলাফেরায় সহযোগিতা করবে, ভার বহন করবে, ঠিক আছে? এই জিনিসগুলো অস্থি করে থাকবে, পাশাপাশি রক্তকণিকা উৎপাদন করবে। আর এগুলো বিভিন্ন অঙ্গের চাপ, টান এগুলো প্রতিরোধে কাজ করবে। তাহলে যদি তোমাকে বলে যে অস্থি এবং তরুণাস্থির পার্থক্য লেখো, 1 খ, অর্থাৎ সৃজনশীলের 2 মার্কের জন্য, তাহলে এইখানে যে আমি 9টা পয়েন্ট দিছি, এইখান থেকে সর্বোচ্চ তুমি 5টা পয়েন্ট লিখতে পারবা না, সর্বনিম্ন তুমি 4টা পয়েন্ট লিখতে পারবা না। যদি 4টা পয়েন্টও লিখতে পারো তাহলেও তো তুমি 2-2 পাবা, তাই না? তাহলে এখান থেকে আমি তোমাকে বলি নাই প্রত্যেকটা পয়েন্ট লাইন বাই লাইন মুখস্থ করতে হবে, এটাকে বলছি না। তুমি জাস্ট এখান থেকে তোমার সুবিধা অনুযায়ী, তবে আবার এটাই বাদ দিয়ে দিও না যে ধরো তুমি প্রকৃতি বাদ দিয়ে দিলা, আবরণ বাদ দিয়ে দিলা, এগুলো তো মেইন জিনিস, ঠিক আছে? এই কাজ বাদ দিয়ে দিলা, তাহলে এই জিনিসগুলো না দিয়ে যে জিনিসগুলো মনে থাকবে না সেই জিনিসগুলো বাদ দিয়ে তুমি যে কোনো কয়েকটা মনে রাখো, যে ওইটাই ক্ষয়ে লেখো, তাহলেই হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পার্থক্য করতে পারবা যে অস্থি আর তরুণাস্থির পার্থক্য কি? পারবা? ওকে, এটা যদি পেরে থাকো, এখন দেখবো অস্থি সন্ধি। অস্থি সন্ধি আমরা অলরেডি দেখছি, যেখানে 2টা হাড় জয়েন্ট হয়, মনে করো এটা একটা হাড়, এটা একটা হাড়, এটা একটা হাড়, এটা একটা হাড়, এটা যে জয়েন্ট, এটা হচ্ছে অস্থি সন্ধি। আচ্ছা, এখন এই অস্থি সন্ধি কয়েকটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে নিশ্চল অস্থি সন্ধি, একটা হচ্ছে নিশ্চল মানে একটু কোনো নড়ে না। ধরো মাথার এই যে ফ্রন্টাল, এটা যে প্যারাইটাল টেম্পোরাল, ফ্রন্টাল প্যারাইটাল টেম্পোরাল, এই যে জিনিসগুলো একটার সাথে আরেকটা সূচার দিয়ে গঠিত। সূচার কি জানো? সূচার হচ্ছে এই যে দেখতেছো না আমার 4 আঙ্গুল, এই হচ্ছে 4 আঙ্গুল, তোমার হাড়ের মধ্যে ছোট ছোট এরকম ভাগ কাটা 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 থাকে। সূচার হচ্ছে একটার সাথে আরেকটা মিলে যায়। এখন দেখো তো, তুমি এখন পার্থক্য করতে পারবা? একটু আগে এটা ছিল একটা হাড়, এটা ছিল একটা হাড়, জিনিসগুলো থাকে এমন, মনে করো এখান থেকে একটা হাড় গঠন হয়ে এরকম একটা হাড় হয়েছে, হ্যাঁ? এখন যখন জোড়া লাগবে তখন এটা হচ্ছে মাথাটা খাঁচকাটা খাঁচকাটা খাঁচকাটা, পাশাপাশি এইখান থেকে একটা হাড়, মনে করো এটাও একটা হাড়, এখন এরও মাথা খাঁচকাটা খাঁচকাটা, যখন এই হাড়ের সাথে এই হাড় কাছে আনা হয় তখন এই হাড়ের এই প্রান্ত এই হাড়ের এই প্রান্ত এভাবে এভাবে মিলে যায়, মিলে গিয়ে দুইটি একসাথে এসে তোমার এইভাবে বসে যায়। অর্থাৎ এই হাড়ের যে জয়েন্ট সেগুলো নড়াচড়া করে না, করে না। এই যে গতকালকে যে হাদি ভাইয়ের অপারেশন ছিল, আমি ছিলাম ওটিতে, যখন হাদি ভাইয়ের অপারেশন হয় তখন এই ভাইয়ের তোমার হইতেছে যে গুলি লাগছে এই পাশ দিয়ে, লাগার পরে এই পাশ দিয়ে বের হয়ে গেছে। অর্থাৎ তোমার পুরা মাথার হাড় এই এখান থেকে শুরু করে এই পাশ পর্যন্ত পুরা ইয়া করা হয়েছিল, খুলে তারপরে অপারেশন করে তারপরে আবার কি করা হয়েছে, এগুলো ব্যান্ডেজ করা হয়েছে। ব্যান্ডেজ করার আগে সুই দিয়ে সেলাই করা হয়েছে, একটা সার্জিক্যাল সুই পাওয়া যায়, ঠিক আছে? ওই জিনিসগুলো দিয়ে তোমার ওই জিনিসগুলো সেলাই করে তারপরে ওই জিনিসগুলো পরবর্তীতে আবার হচ্ছে ইয়া করা হয়েছে, তোমার ম্যানেজ করা হয়েছে। এবং প্রচণ্ড ব্লিডিং হইতেছিল, দেখছো? মানে আমরা কোন একটা দেশে বাস করি, আমার এত কষ্ট লাগছে যখন নিউজটা শুনছি, আমার প্রচুর কষ্ট লাগছে। আসলে তিনি হচ্ছে খুবই সাদাসিধা একজন মানুষ, আল্লাহ তাআলা হইতেছে যে দ্রুত সুস্থতা দান করুক এবং তার পরিবারকে তোমার ধৈর্য ধরা তৌফিক দান করুক। যারাই বাংলাদেশের জন্য ভালো হয়ে কাজ করতে চায় তাদের অনেকাংশেই দেখা যায় এই ধরনের সমস্যাগুলো ফেস করে। তো কি আর বলবো, কিছু বলার নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এইখানে যে অস্থি সন্ধি আছে, অস্থি সন্ধিতে নিশ্চল মানে করটিকা যেটা আছে সেটা থাকবে হচ্ছে নিশ্চল, আর অস্থি সন্ধিতে কিছু হচ্ছে যে ঈষৎ সচল, কিছু আছে কি ঈষৎ সচল মানে হালকা একটু নড়াচড়া করবে, কিছু আছে একবারে নিশ্চল, আর কিছু আছে তোমার সচল।
যেমন মেরুদণ্ডের অস্থিসন্ধি, মেরুদণ্ডের অস্থিসন্ধি এটা কিন্তু বাঁকাইতে পারতেছি না। আমি মেরুদণ্ডটাকে বাঁকাইতে পারতেছি, ধরো মাথা এমন ছিল, মাথা এমন করলাম, তার মানে মেরুদণ্ডের যে হাড় সেটা আমি বাঁকাইতে পারতেছি। আমি সিজদা দিব, নামাজ পড়বো, তখন আমি বাঁকাইতে পারতেছি, বা নিচু একটা জিনিস তুলবো, আমি এই যে হাড় মেরুদণ্ড এখন সোজা, একটু পরে বাঁকাই দিয়েছি, তার মানে এটা বাঁকাইতে পারতেছি, তার মানে এটা হচ্ছে ঈষৎ তোমার সচল সম্পন্ন। উদাহরণ মেরুদণ্ডের অস্থিসমূহ। আর পূর্ণ সচল কোনটি? পূর্ণ সচল হচ্ছে এই যে হাতের হাড়, দেখো পুরাটাই ঘুরাইতে পারতেছি। এখানে একটা জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টটা তোমার এখানে হিউমেরাস আছে, হিউমেরাসের সাথে এই যে জয়েন্ট ক্লাভিকল এবং স্ক্যাপুলা মিলে যে একটা জয়েন্ট হয়েছে এখানে, এই জয়েন্টটা দেখো আমি পুরাটাই ঘুরাইতে পারতেছি। হাত এ পাশেও নিতে পারছি, পিছনেও নিতে পারতেছি, সামনে নিতে পারতেছি, দেখতেছো? এই জিনিসগুলো হচ্ছে আমার পূর্ণ সচল, এগুলোকে বলে সাইনোভিয়াল জয়েন্ট। এগুলোকে কি বলে? সাইনোভিয়াল জয়েন্ট। এখন এই যে সাইনোভিয়াল জয়েন্ট, এটার মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে বল ও কোটর, আর একটা হচ্ছে কবজা সন্ধি। কবজা সন্ধি কি? কবজা সন্ধি হচ্ছে দেখো যেই হাড়টা, যেই দুইটা হাড় তোমার এই যে কবজিতে যেটা আছে, কবজিতে, এবং এটাকে এখানে যদি বলো তাহলে এই যে কনুই, এখানে হচ্ছে কবজা সন্ধি। কারণ কি? এখানে দেখো দুইটা হাড় দরজা যেমন পাল্লাকে এভাবে ধরে রাখে, পাল্লা এভাবে খুলে এভাবে বন্ধ হয়ে যায়, এভাবে পাল্লাটা খুললো দরজার পাল্লা, আবার দরজার পাল্লা বন্ধ হয়ে গেল। এখন এই যে কনুইটাকে আমি পিছন দিকে নিয়ে যেতে পারবো? পিছন দিকে যতই চেষ্টা করি নিয়ে যেতে পারবো না। কারণ কি? এগুলো তো হচ্ছে শুধু সামনের দিকে মুভমেন্ট করবে, শুধু সামনের দিকে, পিছন দিকে মুভমেন্ট করবে না। কিন্তু এটা দেখো, এটা পিছনে, সামনে, ডানে, বামে সব দিকে যাচ্ছে, ঠিক আছে? এই অনুযায়ী দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা বল ও কোটর, আর একটা হচ্ছে কবজা সন্ধি। কবজা সন্ধিতে দেখতেছি পিছনে যাওয়া যাচ্ছে না, আমি যেটা পিছনে নিয়ে যাব, এই হাড়টা পিছনে নিয়ে যেতে গেলে বেশি জোর করলে ভেঙে যাবে, এইখান থেকে টাস করে ভেঙে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কবজা সন্ধি। আর এই জায়গা বল ও কোটর সন্ধি, এটা হচ্ছে উদাহরণ কাঁধ এবং উরু সন্ধি। কাঁধ এবং উরু সন্ধি হচ্ছে আমার এই বল এবং কঠোর সন্ধি। তাহলে পূর্ণ যে সচল, এটার মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে কবজা সন্ধি, একটা বল ও কোটর। এখন অনেকে বুঝতে পারতেছে না যে বল ও কোটর এই জিনিসটা কি। বল ও কোটর হচ্ছে তোমার এই জিনিসটা, একটু লক্ষ্য করো, এই জিনিসটাতে দেখো, এই জিনিসটা দেখতে পাচ্ছ? দেখতে বলের মতো না? এই যে বলের মতো জায়গা, এই জিনিসটা যেটা দেখাইলাম সেটাই তো তোমাকে বললাম যে এটা হচ্ছে ক্ল্যাভিকল। ছেলেদের ক্ষেত্রে এই যে হাড়টা, সেটা হচ্ছে তোমার বলা হয় কলার বোন, মানে এই যে কলার, শার্টের কলার, এই কলার বোন। আর মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোন, কারণ অনেক মেয়ের ক্ষেত্রে এটা সুন্দর, একবার সুস্পষ্টভাবে দেখা যায়। অনেকের ক্ষেত্রে দেখবা যে তুমি যদি একটু পানি রাখো, ধরো 10 গ্রাম 20 গ্রাম পানি রাখো, তাহলে এখানে পানিও রাখা যাবে, এমন হচ্ছে যে একটা সুন্দর গর্ত হয়ে থাকে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই যে বল এবং কোটর, এই মাথার মতো একটা অংশ দেখো গোল, দেখতে পাচ্ছ? এই জিনিসটা এইখানে যে একটা সন্ধির সৃষ্টি করতেছে, এটা স্ক্যাপুলা, এটা হচ্ছে ক্ল্যাভিকল, এবং এর মাথা, হিউমেরাসের মাথা কি করতেছে? একটা সন্ধি করতেছে, ফলে তোমার এই জিনিসটা হাড় এপাশে আসতে পারতেছে, এপাশে যেতে পারতেছে, সামনে আসতে পারতেছে, পিছনে যাইতে পারতেছে। ক্লিয়ার? পিছনে যাইতে পারতেছে, অর্থাৎ চারিদিকে যে মুভমেন্ট করতে পারতেছে সেটা হচ্ছে বল ও কোটর। ক্লিয়ার? এটাই কার মধ্যে? পূর্ণ সচল, মানে সম্পূর্ণভাবে সচল, চারিদিকে নাড়ানাড়ি করতে পারতেছে। এবার পায়ের ক্ষেত্রে দেখো, এটা কি দেখতে পাচ্ছ? পায়ের ক্ষেত্রে আমি শিওর না যে তুমি এই হাড়টা দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমি একটু হালকা করে চাড়ি, এটা যদি হালকা করে উপরে উপরে করি তাহলে দেখবা ভালোই ভারী আছে, তো মারাত্মক ভারী। আচ্ছা, এই জিনিসটা দেখো, এই দেখতে পাচ্ছ একটা গোল অংশ, এই জিনিসটাই তোমার এখানে একটা জয়েন্ট তৈরি করতে পারছে, ফলে পা সামনে যাইতে পারতেছে, পিছে আসতে পারতেছে, এদিকে এদিকে মুভ করতে পারতেছে। ক্লিয়ার? ওকে, এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে ভাইয়া তুমি এবার একটু সাইডে যাও। ওকে, তোমার কাজ শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের বল ও কোটর, অর্থাৎ একটা থাকবে বল, বলের মতো একটা অংশ, প্লাস একটা কোটর থাকবে, এইখানে যে একটা সন্ধি হবে, সন্ধি বা অস্থি সন্ধি হওয়ার মাধ্যমে ওই তোমার এই জয়েন্টটার মাধ্যমে চারিদিকে যাওয়া যাবে, সেটাই হচ্ছে আমার পূর্ণ সচল অস্থি সন্ধি বা সাইনোভিয়ালের একটা উদাহরণ। আর একটা কি? কবজা। এই জিনিসটা কবজা, আমি চাইলে পিছনে নিয়ে যেতে পারতেছি না। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে কথা। তারপরে অংশে আসি, যে সাইনোভিয়াল জয়েন্ট। এই যে সাইনোভিয়াল জয়েন্ট যেটা দেখবা সেটা হচ্ছে তোমার পরীক্ষার খাতায় আঁকাইতেও হইতে পারে। এটা হচ্ছে একটা হাড়, এটা হচ্ছে একটা হাড়, মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে কার্টিলেজ, এখানে কার্টিলেজ দেওয়া থাকবে, সাদা সাদা কার্টিলেজ থাকবে, পাশাপাশি এইখানেও সাদা সাদা কার্টিলেজ থাকবে দুইটা হাড়ে। আচ্ছা, মাঝে, তারপরে এখানে সাইনোভিয়াল
গহ্বর থাকবে, সাইনোভিয়াল ঝিল্লি থাকবে এবং কিছু রস থাকবে যেগুলো তোমার হাড়কে শুকিয়ে যাওয়ার থেকে রক্ষা করবে এবং মাঝে যেন ঘর্ষণ না লাগে সেই জিনিসটা এনশিওর করবে। এবং যেটা থাকবে সেটা হচ্ছে লিগামেন্ট, আবার থাকবে তরুণাস্থি। এখন তোমাকে আমি বলি যে লিগামেন্ট এই জিনিসটা আসলে কি। এই যে লিগামেন্ট, এই যে লিগামেন্ট, এই জিনিসটা হইতেছে বোন টু বোন। আমার সাথে সাথে বলো তো, আমার সাথে সাথে বলো যে বোন টু বোন লিগামেন্ট। আবার বোন টু বোন লিগামেন্ট, 5 বার বলো। বোন টু বোন লিগামেন্ট, বোন টু বোন লিগামেন্ট, বোন টু বোন লিগামেন্ট, বোন টু বোন লিগামেন্ট, বোন টু বোন লিগামেন্ট। আচ্ছা, জি ভাইয়া বলেছি, ধন্যবাদ। এখন শোনো, এই যে বোন টু বোন লিগামেন্ট, এই জিনিসটা দ্বারা এই জিনিসটাই বোঝায় যে উপরে একটা হাড় বা বোন, নিচে একটা হাড় বা বোন, এই দুইটার মাঝে যেই জিনিসটা সংযোগ করে সেই জিনিসটাই হচ্ছে আমার লিগামেন্ট। ক্লিয়ার? অর্থাৎ দুইটা হাড়ের মাঝে সংযোগকারী। এটা কি? দুইটা হাড়ের মাঝে, দুইটা হাড়ের মাঝে সংযোগকারী, দুইটা হাড়ের মাঝে যে সংযোগকারী সেটাই হচ্ছে আমার এই বোন টু বোন লিগামেন্ট। ক্লিয়ার? তাহলে দুইটা হাড়ের মধ্যে যে জিনিসটা সংযোগ করতেছে, অর্থাৎ এই বোনটার সাথে এই বোনটা, এই বোনটার সাথে এই বোনটা যে একটা সংযোগ তৈরি করলো, নাহলে তো জোড়া লাগবে না, অর্থাৎ যেটা জোড়া লাগার কাজ করতেছে। দেখতেছো এখানে দেখো সাদা একটা অংশ, এইখান থেকে সাদা একটা অংশ উঠে ওইখানে গিয়ে শেষ হয়েছে। এই জিনিসটা দুই পাশে এই যে এরকম অংশ থাকে, লিগামেন্ট থাকে, এই ওই জিনিসটাই হইতেছে আমার সেই লিগামেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এই লিগামেন্ট এমন থাকে, তাহলে লিগামেন্ট এখান থেকে শুরু হয়ে ওই হাড়ে, একটা হাড়ে শুরু হয়ে আরেকটা হাড়ে শেষ হয়, এটা হচ্ছে লিগামেন্ট। এখন তাহলে কথা হচ্ছে ভাইয়া লিগামেন্ট তো দেখাইলেন, টেন্ডন কি? টেন্ডন হচ্ছে এই হাড়ের সাথে যে পেশি থাকবে, পেশি থাকবে না হাড়ের সাথে। আমার ধরো এখানে হইতেছে হিউমেরাস যে হাড় আছে, হাড়ের সাথে বাইসেপস ট্রাইসেপস পেশি নাই, এই পেশিগুলো প্রান্তে এসে রজ্জুর মতো শক্ত অংশ তৈরি হবে। এই শক্ত অংশগুলো বাইসেপস শেষে এসে এই শক্ত অংশ তৈরি হয়েছে যেগুলো হাড়ের সাথে যুক্ত। যখন মাসেলের সাথে বোনের সংযোগ হবে, মাসেল, এই বাইসেপস হোক, বাইসেপ হোক বা ট্রাইসেপস, এটার সাথে যখন মাসেলের সংযোগ হবে তখন যে জিনিসটা সৃষ্টি হবে সেই জিনিসটা হচ্ছে আমার টেন্ডন। সেই জিনিসটা কি? টেন্ডন। আর এটা হচ্ছে তোমার কি? তোমার এই জিনিসটা হচ্ছে লিগামেন্ট। আচ্ছা, তাহলে আমি এটা, এগুলো তো সব বুঝছো না, তাহলে এবার মুছে দেই, কারণ যখন আমি তোমাকে স্লাইড দিয়ে দিব তখন না হলে তোমার দেখতে সমস্যা হবে যে আসলে কোন সাদা অংশটা ভাইয়া দেখাইছিল। তাহলে এই জিনিসটা মুছে দিলাম এই কারণেই যেন তুমি সুন্দরভাবে এই সাদা অংশ যেটা আছে সেটা দেখতে পাও। ও অতটুকু রেখে দিলাম, এটাও রেখে দিলাম। ক্লিয়ার? ওকে। তারপরে টেন্ডন এবং লিগামেন্ট, এটা আমি অলরেডি বলে ফেলেছি যে যেটা হাড়ের সাথে হাড়ের সংযোগ দেয়। যখন হাড়ের সাথে হাড়ের সংযোগ হবে তখন সেই জিনিসটা হচ্ছে লিগামেন্ট। সেই জিনিসটা কি? লিগামেন্ট। আর যখন এই যে পেশি, পেশির সাথে যখন একটা রজ্জুর মতো অংশ বের হয়ে সেটা হাড়কে সাপোর্ট দিবে, হাড়কে সাপোর্ট দিবে, সেই জিনিসটা তখন হবে আমাদের টেন্ডন। ওকে? আচ্ছা, এখন টেন্ডন আর লিগামেন্টের যে পার্থক্য সেটাই আমরা একটু দেখব। যে এটা হচ্ছে টেন্ডন, এই যে পাশে, এই পাশে সেটা আছে লিগামেন্ট। একটা আছে টেন্ডন, একটা আছে লিগামেন্ট। এই মাংসপেশির প্রান্তভাগ, একটা মাংসপেশির প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে লিগামে অস্থিগাত্রের সাথে যে যুক্ত করবে তোমার, তারা এখানে যে জিনিসটা মেইনলি থাকবে সেটা হচ্ছে মাংসপেশি থাকবে এবং অস্থি থাকবে। টেন্ডনে দুইটা জিনিস মাস্ট থাকবে। টেন্ডন, যদি আমি টেন্ডনের কথা বলি যে টেন্ডন, তাহলে এখানে যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মাংসপেশি, মাংসপেশি প্লাস হচ্ছে বোন বা হাড়, যে জিনিসটাই বলো। আচ্ছা, যখন আমি লিগামেন্টের কথা বলবো, যখন বলবো লিগামেন্ট, তখন কিন্তু আর মাংসপেশি আসবে না, তখন আসবে বোন টু বোন। ক্লিয়ার? যখন লিগামেন্ট বলতেছি তখন বোন টু বোন, অর্থাৎ এই যে হাড়, রেডিয়াস, রেডিয়াস আলনা, রেডিয়াস আলনা, এই যে হাড় আছে দুইটা, এটার সাথে যখন হিউমেরাসের একটা সংযোগ আছে না, এইখান থেকে এইখানে একটা সংযোগ আছে না, এই সংযোগটা কে দিবে? হাড়ের সাথে হাড়ের, এই জিনিসটা দিবে হচ্ছে লিগামেন্ট। আর এই যে বাইসেপস, বাইসেপের সাথে এই হাড়গুলো সংযোগ আছে না, এই সংযোগটা মাংসপেশির সাথে যে হাড়ের সংযোগ, এই সংযোগটা কে দিবে?
দিবে টেন্ডন। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে সেই টেন্ডন। এই যে বাইসেপস, এই বাইসেপের সাথে মাসেল, এটা পুরোটাই শেষ প্রান্তে এসে দেখো, এটা হচ্ছে পুরোটা একটা মাসেল। এই জিনিসটা পুরোটা এখন বৃদ্ধি হয়ে পুরো একটা মাসেল। আর এই শেষ প্রান্তে হয়ে রজ্জুর মতো একটা অংশ সৃষ্টি হয়েছে, দেখো দড়ির মতো একটা অংশ। এই জিনিসটা এসে এই যে হাড়ের একটা অংশে এসে এই জিনিসটার সাথে অ্যাটাচড হইতেছে, সংযোগ হইতেছে, কানেক্ট হইতেছে। কানেক্ট হয়ে কি করতেছে এদিকে দেখো, যখন বাইসেপস এখানে এসে রজ্জুর মতো একটা অংশ তৈরি করে যখন পরবর্তী যে হাড়, ধরো এখানে যে রেডিয়াস এবং আলনা যে দুইটা আছে, এটার সাথে যখন যুক্ত হয় তখন এটা দ্বারা কি কাজ সম্পন্ন হয়। এখন এটা দেখো, যখন এই জিনিসটা সংকুচিত হচ্ছে, অর্থাৎ এই জিনিসটা যখন বাইসেপ যখন সংকুচিত হচ্ছে, তখন দেখো এদিকে টান দাও, হাত অলরেডি চলে আসতেছে। এমন এই না যে আমি এটা নিয়ে আসতেছি, এমন না, এই দিক দিয়ে ধরো, তোমার হাতই ধরে এদিকে টান দাও, তুমি নিজে দাও, এই হাত নিয়ে আসবে না, এই হাত এমনি ছেড়ে দাও। এখানে যখন টান দিবা এভাবে না, এই জিনিসটা এভাবে টান দিবা, টানো, এভাবে টানো, দেখবা যে হাতটা চলে আসতেছে। কারণ হইতেছে বাইসেপস যখন সংকুচিত হচ্ছে, তখন দেখো ট্রাইসেপস প্রসারিত হচ্ছে। এই ট্রাইসেপস ছিল এমন, এখন বাইসেপস এবং তখন বাইসেপস কি পুরো একটা সলিড আকারে ছিল। অর্থাৎ বাইসেপস যখন সংকুচিত করব, সলিড অবস্থা থেকে প্রসারিত অবস্থা থেকে বাইসেপস যখন সংকুচিত করতেছি, তখন হাত অটোমেটিক চলে আসতেছে। কারণ বাইসেপসের শেষ অংশ গিয়ে পরবর্তী যে আমার আলনা রেডিয়াস আছে সেখানে সংযুক্ত। ক্লিয়ার? তাহলে বাইসেপস সংকোচনের ফলে ওই যে আলনা রেডিয়াসটাকে টেনে ধরতেছে, ভাই উঠ, যখন টেনে ধরতেছে তখন এই যে আলনা রেডিয়াস অর্থাৎ হাতের এই অংশ সেটা এখানে চলে আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা এখানে আসলো, আবার শার্ট করতে হবে বা হইতেছে সোজা করতে হবে, তখন এখন কি হবে, এই যে বাইসেপ সেটা আবার প্রসারিত হবে আর ট্রাইসেপ সংকুচিত হবে। ট্রাইসেপকে যখন সংকুচিত করবা তখন এই হাড়টা অটোমেটিক চলে যাবে। এইভাবেই হাড় আর মাসেল তোমার একসাথে মিলে আমাদের দেহকে পরিচালিত করে, আমাদের চলাফেরা, আমাদের তোমার হইতেছে গঠন, সবকিছু হাড় নিয়ন্ত্রণ করলেও তোমার হইতেছে মাসেলগুলো এভাবে হেল্প করে থাকে, ফলে আমরা চলাফেরা করতে পারি। বুঝছো? আচ্ছা, তাহলে চলাফেরা এবং এগুলো দুইটার সাহায্যেই আমাদের হয়ে থাকে। এই জিনিসটা বুঝলাম। তারপরে ঘন শ্বেততন্তুময় যোজক টিস্যু নিয়ে টেন্ডন গঠিত এবং শ্বেত এবং পিত্তন্তময়, বিশেষভাবে পিত্তন্তময়, এখানে পিত্তন্তের পরিমাণ বেশি থাকে, বিশেষভাবে পিত্তন্তময় নিয়ে লিগামেন্ট গঠিত। কি গঠিত? লিগামেন্ট। স্থিতিস্থাপকতা নেই, হাড়ের সাথে যেহেতু আছে, এই হাড় এবং তোমার হইতেছে যে মাসেলের সাথে যেহেতু আছে, স্থিতিস্থাপকতা নেই। টেন্ডনের তুলনায় লিগামেন্ট এটা স্থিতিস্থাপকতা থাকে না, কিন্তু একটু বেশি থাকে এটার তুলনায়, মানে স্থিতিস্থাপকতা এটা নেই আর এটার আছে তুলনামূলকভাবে বেশি। ক্লিয়ার? আচ্ছা, ম্যাট্রিক্সে শাখা প্রশাখাহীন শ্বেততন্তু থাকে, আর ওখানে ম্যাট্রিক্সে তন্তুগুলো শাখা প্রশাখা বিশিষ্ট, এখানে যেটা থাকে সেটা হচ্ছে শাখা প্রশাখা বিশিষ্ট। আচ্ছা, টেন্ডন দেহের কাঠামো গঠন করে, গঠন, দৃঢ়তা, অস্থিবন্ধনী গঠন, চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে। চাপ টানের বিরুদ্ধে যান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলে, মানে আমি যখন এটা চাপ দিচ্ছি বা টান দিচ্ছি তখন যান্ত্রিকভাবে এই জিনিসটা চলে আসতেছে, অর্থাৎ চলাফেরা নিয়ন্ত্রণ করতেছে। লিগামেন্ট অঙ্গকে নাড়াচাড়া করানো, হাড়গুলোকে স্থানচ্যুতি হতে রক্ষা করে। অর্থাৎ দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ। তোমার এই হাড়ের সাথে যদি এই হাড় অর্থাৎ হিউমেরাসের সাথে তোমার এই যে রেডিয়াস আলনা এটা যদি সংযোগ না থাকতো, এই সংযোগ যদি লিগামেন্ট না দিত, বোন টু বোনের যে লিগামেন্ট, তাহলে এই দুইটাতে অ্যাটাচ থাকতো না। শুধু যখন একটু হালকা বাড়ি লাগলেই বা হালকা আঘাত লাগলেই এটা আলাদা হয়ে যেত, হাত ভেঙে যেত। আচ্ছা, আরেকটা জিনিস, যে এই যে মাসেলের সাথে তোমার যদি হাড়ের সংযোগ না থাকতো, যে জিনিসটা টেন্ডন দিবে, এই টেন্ডন যদি না থাকতো তাহলে আমি ট্রাই করলে বা চেষ্টা করলেই এভাবে হাতটা চলে আসতো না। বাইসেপ এভাবে এত সুন্দরভাবে সংকোচনের মাধ্যমে যে এই হাতটা চলে আসতেছে, এই জিনিসটা তখন এত সহজে হইতো না। তার মানে আমাদের শরীরে টেন্ডন লিগামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। হাড় যেমন গুরুত্বপূর্ণ, পেশি যেমন গুরুত্বপূর্ণ, টেন্ডন আর লিগামেন্ট তেমনইভাবেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অস্থি সংক্রান্ত রোগ। আমরা অস্থি সম্পর্কে জেনেছি এই অধ্যায়ে, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অস্থি সংক্রান্ত কোন কোন রোগগুলো আমাদের দেহে হয়। যেই অনেকগুলো রোগ হয় তার মধ্যে শুধু দুইটা খুশির খবর, যাদের একটু কম পড়াশোনা করো তাদের জন্য শুধু খুশির খবর যে দুইটা রোগ জানলেই এই অধ্যায় শেষ।
আর যা একটু বেশি পড়াশোনা করো তারা ইন্টারের লেকচারগুলো দেখবা। তবে বেশি ওরা ভালো না, আগে বেসিকটা শেষ করো, আগে এসএসসি শেষ করো, তারপরে যদি সময় থাকে তাহলে এইচএসসি দেখবা। তোমার এসএসসি শেষ হয় না, তুমি এইচএসসি লেকচার দেখতে গেছো, বাপরে বাপ, সেরা ভাই সেরা। আচ্ছা, অস্টিওপোরোসিস এই জিনিসটা কি? এটা হচ্ছে একটা তোমার হাড়ের বা অস্থি সংক্রান্ত একটা রোগ, যার কারণে অস্থির যে ভঙ্গুরতা সৃষ্টি হয়, অস্থির যে ঘনত্ব সেটা হচ্ছে কমে যায়। অর্থাৎ অস্থিগুলো একটু তোমার দেখো, ওইখানে দেখো অস্টিওপোরোসিসের ক্ষেত্রে দেখো আর নর্মালের ক্ষেত্রে দেখো, নর্মালের ক্ষেত্রে দেখো কি সুন্দর, আর অস্টিওপোরোসিসের ক্ষেত্রে খণ্ডগুলো একটু বড় বড় হয়ে গেছে, বুঝছো? অর্থাৎ সেখানে যে জিনিসটা সৃষ্টি হয় এই সম্পর্কে এখন এখানে আলোচনা করব। তাহলে যে জিনিসটা প্রথমে বলবো সেটা হচ্ছে অস্থি ভঙ্গুর হয়ে যাবে। অস্থি কি হবে? ভঙ্গুর হয়ে যাবে, ঘনত্ব কমতে থাকবে। যেটা তোমাকে আমি বললাম যে অস্থি হচ্ছে ভঙ্গুর হয়ে যাবে, এবং ভঙ্গুর কখন হবে? যখন ঘনত্ব কমতে থাকবে। যখন ঘনত্ব কমতে থাকবে তখনই না অস্থি ভঙ্গুর হয়ে যাবে, তাই না? আচ্ছা, পেশির শক্তি কমতে থাকবে, কারণ অস্টিওপোরোসিস পেশির সাথেও রিলেটেড, তোমার হাড়ের সাথে তো রিলেটেড। এখন হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে, হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে, এটা কি হবে? পেশির শক্তিও কমায় দিবে। তারপরে পিঠের পিছন দিকে ব্যথা অনুভব হবে এবং অস্থিতে ব্যথা অনুভব হবে, কারণ অস্থির হচ্ছে যে ভঙ্গুর হয়ে যাচ্ছে, অস্থির ঘনত্ব কমে যাচ্ছে। একটা জিনিস নর্মাল অবস্থা থেকে একটা, প্রত্যেকটা জিনিসের একটা লেভেল আছে, একটা মাপ আছে, ওর চেয়ে যখনই বেশি হবে কম হবে তখনই সমস্যা, ঠিক আছে? যখনই বেশি হবে কম হবে তখনই সমস্যা। ধরো সবাই বলে না যে পড়ো 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 পড়ো, সারাদিন পড়ো, এমন অনেক মানুষ আছে যারা পড়তে পড়তে ভারসাম্যহীন হয়ে গেছে। আচ্ছা, তার মানে এই না আমি তোমাকে পড়তে মানা করতেছি, প্রচুর জীবনে প্রচুর পরিমাণ পড়তে হবে, কিন্তু একটা লেভেল আছে, এই লেভেলটা যতদূর পর্যন্ত তুমি নিজেকে নিয়ে যেতে পারো, পুশ করতে পারো, ততদূর পড়ো, সমস্যা নাই। কিন্তু পাশাপাশি জীবনে শুধু পড়াশোনাই করবা, পাশাপাশি কিচ্ছু খবর রাখবা না, দেশ দুনিয়ায় কি হচ্ছে তা কিচ্ছু দেখার দরকার নেই, এমন যেন না হয়। সব দিকে ইয়ে করবা, খেলাধুলা করবা, স্বাস্থ্যের প্রতি যত্ন নিবা, বিশেষভাবে তুমি স্বাস্থ্যের প্রতি যত্ন নিবা। কি যে যাই বলুক যে সারাদিন পড়তে হবে, এই করতে হবে, ওই করতে হবে, ভাই যাই করো, এই যদি স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তুমি যদি সুস্থ না থাকো, বিশ্বাস করো ভাই, জীবনটা হেল হয়ে যাবে, পুরা জাহান্নাম হয়ে যাবে দুনিয়াতেই। এত বিরক্ত লাগবে, মনে হবে যে বেঁচে আছি কেন, মরে গেলেই তো ভালো হতো। সুস্থতা যে কত বড় নিয়ামত তুমি তখনই বুঝতে পারবা, যখন তুমি অসুস্থ হবা, তখন তুমি সুস্থতার নিয়ামতটা উপভোগ করতে পারবা বা বুঝতে পারবা যে আল্লাহ তাআলা আমাকে কি বড় একটা নিয়ামত দিয়ে রেখেছিলেন। তো যেখানে যে অবস্থায় থাকো, তো পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল করো, ঠিক মতো ঘুমাও। আমরা তো এখন ঘুমাই না, আমরা ঘুমাই হচ্ছে রাত 3টার দিকে 4টার দিকে, সকাল হইলে তারপরে 12টা পর্যন্ত ঘুমাই, যেটা আমাদের খুবই খুবই ব্যাড হ্যাবিট এবং খারাপ স্বভাব। এটা আমাদের উচিত না। আমাদের উচিত, আল্লাহ তাআলা রাতকে সৃষ্টি করেছেন, সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমি রাতকে দিয়েছি কিসের জন্য? বিশ্রামের জন্য। আমরা দিনকে বিশ্রামের জন্য বানায় নিয়েছি। আমাদের উচিত ছিল রাতে বিশ্রাম নিয়ে দিনে পরিশ্রম করা, কিন্তু আমরা সারাদিন হচ্ছে যে ঘুমাই আর সারা রাত হচ্ছে কাজ করি। আর দিনের বেলা যখন 12টার দিকে উঠি তখন শরীর ম্যাজ ম্যাজ করে, ভালো লাগে না, মাথা ব্যথা করে, শরীরে এনার্জি পাই না, কাজে এনার্জি পাই না, কাজে মন বসে না, পড়তে গেলে মন বসে না, মনোযোগ পাই না। কারণ কি? আমি তো রাতে ঘুমাই নাই। রাতের যে ঘুমটা, রাতে যদি 6 ঘন্টা ঘুম দাও, দিনে যদি 8 ঘন্টা ঘুম দাও, রাতের ঘুম ফার ফার অনেক বেশি বেটার, অনেক উত্তম। কারণ রাতে একটা নির্দিষ্ট হরমোন ক্ষরণ হয়, মেলাটোনিন, নাম শুনছো? এই হরমোনটা কি করে? তুমি যখন ঘুমাও তখন একটা দৃঢ় একটা সাউন্ড স্লিপ দিতে সহযোগিতা করে। এর জন্যই মেলাটোনিন হরমোনটা তখন বেশি ক্ষরণ হয় যখন আমাদের চারিপাশে লাইটটা বন্ধ থাকে। এর জন্য চেষ্টা করবা লাইট বন্ধ করে ঘুমানোর জন্য। ধরো শুয়ে পড়ছো, এখন কি করবা? রুমের লাইটটা অফ করে দিবা। রুমের লাইটটা অফ করে, ঘরটা এখন অন্ধকার হয়ে গেছে, তখন তুমি কি করবা? ঘুমায় যাবা। যদি এমন হয় যে ভয় পাও, তাহলে এমন করার দরকার নেই, সমস্যা নেই, লাইট একটু জ্বলুক বা জিরো বাল্ব জ্বালাবা, সমস্যা নেই, কিন্তু লাইট অফ করে যখন ঘুমাবা, ধরো 12টার আগে ঘুমায় গেছো, আমাদের উচিত 10টার পর পরে, 10:30টার মধ্যে 11টার মধ্যে ঘুমায় যাওয়া। কিন্তু যদি না হয়, সাধারণত ঢাকায় এটা তো সম্ভবই হয় না, তো তাও চেষ্টা করবা যেন 12:30, 12টা 12:30টার মধ্যে যেন, মানে এর বেশি যেন 1 মিনিটও না হয়, ঠিক আছে? কিন্তু আমরা প্রত্যেকেই করি, আমি যে জ্ঞান দিচ্ছি তার মানে এই না যে আমি খুব ভালো। আমি নিজেও ঘুমাইতে ঘুমাইতে 3টা বেজে যায়, 3:30 বেজে যায়, কারণ ক্লাস শেষ করতে করতে প্রায় রাত 11টায় শেষ করলে বাসায় যাইতে যাইতে 11:30 12টা, তারপরে খাওয়া দাওয়া একটু বিশ্রাম নিয়ে সারাদিন কি হইলো এটি খোঁজখবর নিতেই তোমার দেখা যাচ্ছে 2টা 3টা বেজে যায়, ঠিক আছে? তো চেষ্টা করবো আমরা সবাই মিলে যেন, আমি আমাকে নিজেকেও বলতেছি প্লাস তোমাদেরকে বলতেছি, আমি তো ইউনিভার্সিটিতে চলে আসছি,
আমার তো এখন চান্স পাওয়া লাগবে না, কিন্তু তোমার তো সামনে ভবিষ্যৎ পড়ে আছে। তোমাকে একটা ভালো কলেজে চান্স পাইতে হবে, তারপরে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, তাই না? আচ্ছা, তাহলে তুমি নিজের দিকে খেয়াল রাখো, পড়াশোনা করবে অবশ্যই, পাশাপাশি স্বাস্থ্যগত দিক দিয়ে মিস না যায়, খুবই খেয়াল রাখবা। পাশাপাশি বিনোদন মোবাইলের মাধ্যমে না, চেষ্টা করবা আউটডোর বিনোদন নিতে। তার মানে এই না যে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবা, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবা। আমি এই বিনোদনের কথা বলি নাই ভাই, আমি বলছি ভাই তোরে তুই খেলাধুলা কর, তুই ব্যাট বল খেল, ফুটবল খেল, ক্রিকেট খেল, হাডুডু খেল, লুডো খেল, মানে লুডো না, লুডো আবার ইনডোর চলে যাচ্ছে। তাহলে যেগুলোতে পরিশ্রম হয়, কায়িক পরিশ্রম হয়, সেই খেলাগুলো খেলতে হবে। এই যখন একটা বাচ্চা দেখবা, যারা বাচ্চাকে খুবই মানে আদর যত্নে মানুষ করে, যে বাচ্চা একটু পড়ে গেলেই যে দৌড়ে যে ধরে, আবার পড়ে যাবে বলে হাঁটতে দেয় না, তাদের বাচ্চা দেখবা কখনো স্ট্রং হবে না জীবনে। তোমার যে বাচ্চাগুলো স্ট্রাগল করে বড় হয়, নিজে নিজে হাঁটতে শিখে, নিজে নিজে দৌড়াতে শিখে, দৌড়াইতে গিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে আবার একা একা উঠে দাঁড়ায়, ওই বাচ্চাগুলো দেখবা অনেক বেশি স্ট্রং। এবং এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, পৃথিবীতে টিকে থাকার জন্য পৃথিবীতে অনেক বেশি স্ট্রং হইতে হবে, সেটা শারীরিকভাবেও মানসিকভাবেও। শারীরিকভাবে হচ্ছে মানসিকভাবে দুইটাই জরুরি, দুইটাই জরুরি। মানসিকভাবেও যদি তুমি স্ট্রং না হও, তুমি ধাপে ধাপে মারা খাবা, ধাপে ধাপে। দেখবা যে আমরা যেটা করি, আমার দিক দিয়ে যেটা হইতো, আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি, খুব সহজে। এই বিশ্বাস করতে করতে যে পরিমাণ ঠকছি, ঠইকে এখন শিক্ষা হয়ে গেছে। এমনও হয়েছে যে বিকাশে একটা ধরো ব্যবসায়িক কাজে 20,000 টাকা দিছি, পরবর্তীতে ওই লোকের আর কোনো খবর নাই। মানে অনেক ইতিহাস ভাই, কিন্তু এক কথায় যখন ঠকবা, মানুষ বলে না ঠকে শিখে, তেমন। তো যাই হোক, এইগুলো নিয়ে অন্য একদিন কথা হবে ইনশাল্লাহ। তো যেটা আসুক, যেটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে যে প্রতিকার, অস্টিওপোরোসিস এটা হচ্ছে তখনই হবে যখন আমাদের অস্থির ভঙ্গুরতা সৃষ্টি হবে, তারপরে আমাদের অস্থির যে ঘনত্ব সেটা কমে যাবে, তখন আমাদের এই যে অস্টিওপোরোসিস আছে সেটার সৃষ্টি হবে। আচ্ছা, এটা তো সৃষ্টি হইলো, এখন আমরা প্রতিকার কিভাবে করব? প্রতিকার হইতেছে যাদের বয়স 50-এর ওপর, অর্থাৎ 50 ঊর্ধ্ব, এবং যে সকল তোমার মেয়েদের বা মহিলাদের তোমার ম্যানোপজ হয়েছে মানে এই জিনিসটা বোঝায় মাসিকের যখন শেষ হয়, মাসিকের শুরু হয়তো বয়ঃসন্ধি থেকে, মানে প্রত্যেক মাসের একটা সময়, ধরো 3 দিন 5 দিন 7 দিন যে সময়টা হইতেছে মাসিক চক্র থাকে, এই জিনিসটা একটা জীবনের একটা পর্যায়ে গিয়ে, মেয়েদের একটা পর্যায়ে গিয়ে এটা বন্ধ হয়ে যায় চিরতরে। সেটা 40 থেকে 50 বছরে যে কোনো সময় হইতে পারে, সাধারণত গড় হিসেবে 45 ধরা হয়। তো এই সময় ধরে যখন একটা মেয়ের মেনোপজ হয়ে যাচ্ছে, অর্থাৎ মাসিক চিরদিনের জন্য অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারপরে সে আর কোনোদিন সন্তান চাইলেও নিতে পারবে না, তো এই যখন এই পর্যায়ে চলে যাচ্ছে, তখন যেটা হয়, তখন এই অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে 1200 মিলিগ্রাম করে ক্যালসিয়াম গ্রহণ করতে হবে। এটা কিন্তু গ্রাম বলি নাই, 1200 গ্রাম বলি নাই, তাহলে তো 1.2 কেজি হয়ে যেত, এটা বলছে মিলিগ্রাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে ননি তেল এবং দুগ্ধজাত খাবার এগুলো খাইতে হবে, কমলার রস, সবুজ শাকসবজি, সয়া দ্রব্য, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এগুলো খাইতে হবে। একটু পরে যখন আমার সিকিউ কোশ্চিনে বলবে যে মনে করো একজন ব্যক্তি, মহিলা রেশমা, তার হাঁটতে পারে না, অস্থিগুলো ভঙ্গুর হয়ে গেছে এবং হচ্ছে তার হাড়ের ঘনত্ব কমে গেছে, এখন তার কি রোগ হয়েছে, তার প্রতিকার লক্ষণ ব্যাখ্যা করো, তখন তোমাকে এই জিনিসগুলো লিখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, প্রতিরোধ, কিভাবে এই জিনিসটা প্রতিরোধ করব, মানে প্রতিকার আর প্রতিরোধ বুঝো? প্রতিকার মানে একটা জিনিস হয়ে গেছে তখন কিভাবে করব, এটাকে ডিল করবো, আর একটা হচ্ছে প্রতিরোধ, মানে এই জিনিসটা হয়নি, মানে কিভাবে এটা হওয়া থেকে আমি বাঁচবো। আচ্ছা, যথেষ্ট পরিমাণে সূর্যালোকের সংস্পর্শে আসা, মানে আমরা যে সারাক্ষণ বাসার মধ্যে বসে থাকি, এই জিনিসটা করব না, আমরা সুযোগ পেলে কি করব, সূর্যের আলোয় আসবো। কোথায় আসবো? সূর্যের আলোয় আসবো। তাহলে এখান থেকে কি হবে, আমাদের শরীরে যে কোলেস্টেরল আছে, সূর্যের আলো এই কোলেস্টেরলগুলোকে ভিটামিন ডি তে রূপান্তর করবে। ক্লিয়ার? আচ্ছা, যেটা আমাদের হাড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের হাড়ের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ব্যায়াম করা, যদি কেউ ইতিমধ্যে অস্টিওপোরোসিস যদি হয়ে যায়, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যায়াম করতে হবে। কারণ কি, তুমি ব্যায়াম করতেছো, কারণ হচ্ছে ব্যায়াম করলে হাড়ের ঘনত্বগুলো বাড়ে, হাড়ের ঘনত্ব, হাড় একটা পায়, তোমার শক্তি পায়, এবং হাড়ের যে ঘনত্ব সেটা বাড়ে, হাড় ঠিক থাকে, শরীরও ঠিক থাকে। এখন কথা হইতেছে ব্যায়াম করতেছো অস্টিওপোরোসিস যেন না হয়। এখন যদি হয়ে থাকে, তখন যদি আবার ব্যায়াম করো, তাহলে তার হাড় ভেঙে যাবে। ভাই কোন কি কারণ হচ্ছে, অলরেডি হাড়ের ঘনত্ব কমে গেছে, এখন যদি তুমি আবার ব্যায়াম করো, ভারী ব্যায়াম,
ধরো এখন স্কোয়াড দেওয়া করা শুরু করছি, ধরো লিফট দিয়ে তোমার হইতেছে ওজন তোলা শুরু করছি, এই জিনিসগুলো যদি আমি এখন করি, আমার অস্টিওপোরোসিস হয়ে গেছে, তখন তো হইতেছে তুলবো আর নামাইতে পারবো না, নামাইলে আর তুলতে পারবো না, কারণ তার আগে আমার হাড়টা ভেঙে যাবে। ঠিক আছে, তার মানে একবার যদি অস্টিওপোরোসিস হয়ে যায়, কারো যদি একবার অস্টিওপোরোসিস হয়ে যায়, তাহলে তার উচিত হবে না একা একা ব্যায়াম করা। কি করতে হবে? চিকিৎসকের যে পরামর্শ সেটা নিতে হবে, যে আসলে আমি ব্যায়াম করতে পারবো কিনা, পারলেও কতটুকু ওজন দিয়ে আমার ব্যায়াম করা উচিত, বা কোন জাতীয় ব্যায়াম করা উচিত। ব্যায়াম তো অনেকগুলো আছে, তাই না? তো কোন জাতীয় ব্যায়ামগুলো করা উচিত সে সম্পর্কে ধারণা রাখতে হবে। সুষম এবং আঁশ জাতীয় যে খাবার সেগুলো গ্রহণ করা, সুষম খাবার খাইতে হবে। এবং রাফেজ, রাফেজ সম্পর্কে 5 অধ্যায়ের ডিটেলসে বলছি, যে রাফেজ কি করে, আমার তোমার ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইন পরিষ্কার করে, তারপরে মলের পরিমাণ বাড়ায়, তারপরে তোমার করে আমাদের স্থূলতা রোধ করে, আবার ক্ষুধা কম লাগে, এই জিনিসগুলো করে। তো রাফেজ জাতীয় খাবার আমাদের বেশি বেশি খাইতে হবে, যেটা অস্টিওপোরোসিসের প্রতিরোধ করে, অস্টিওপোরোসিস প্রতিরোধ করতেও এই জিনিসটা কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, এই আরেকটা রোগ আছে, এটা হইলেই শেষ। সেটা হচ্ছে অস্থি সংক্রান্ত রোগের আরেকটা হচ্ছে রিউমাটয়েডস বা আর্থ্রাইটিস। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, এই জিনিসটা হচ্ছে তোমার যাদের গিটে গিটে অনেক প্রচণ্ড ব্যথা হয় না, এটা হইতেছে গেটে বাত। এটাই কি? সেই গেটে বাত। আচ্ছা, অস্থিসন্ধি বা গিটে প্রদাহ বা ব্যথা, যে জিনিসটা আমি তোমাকে বললাম, অস্থিসন্ধিগুলো শক্ত হয়ে যাবে, অস্থিসন্ধিগুলো নাড়াতে কষ্ট হবে, এবং গিট যেগুলো আছে, এই যে গিট, এই গিটগুলো ফুলে ফুলে যাবে। আচ্ছা, প্রতিকার বয়স্কদের বেলায় রোগ পুরোপুরি সারানো যায় না, তবে নিচের ব্যবস্থাগুলো গ্রহণ করলে কিছুটা উপশম করা যায়। যেমন আমরা একটু গরম পানি দিব, ভারী জিনিস তুলাফেলা করব না, ভারী কাজ থেকে বিরত থাকবো, গরম পানির সেক দিব, তারপর অস্থিসন্ধি নাড়াচাড়া ঠিক রাখতে হালকা ব্যায়াম করব। এটা যদি ভারী ব্যায়াম করতে চাই তাহলে কিন্তু সমস্যা, হালকা ব্যায়াম। ক্লিয়ার? ওকে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেদনা উপশমকারী ঔষধ সেবন করব, এবং নিজে নিজে ডাক্তারি করে, নিজে নিজে পণ্ডিতি করে আমরা ঔষধ সেবন করতে যাব না, তাহলে উল্টা আবার হিতে বিপরীত হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা গরম পানি সেক দিব, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবো, এবং হালকা ব্যায়াম যেগুলো আছে সেগুলো করব। ওকে? আচ্ছা, এই জিনিসগুলো আমরা করে থাকবো, তাহলে আমরা আশা করি গেটে বাতের যে ব্যথা সেখান থেকে পরিত্রাণ পাবো, এবং সেই যে ব্যথার পরিমাণ সেটা কমাইতে পারবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, তাহলে এরই মধ্য দিয়ে তোমাদের এই অধ্যায়ের যে বেসিক আলোচনা, এই বেসিক আলোচনাটা শেষ হইল। তাহলে এই অধ্যায়ে আমরা কি পড়াইছি? আমরা এই যে মানব কঙ্কাল তন্ত্র, এই জিনিসটা আমরা পড়াইছি, আচ্ছা, এই জিনিসটার আমরা দেখাইছি যে এখানে আছে কি অক্ষীয় কঙ্কালতন্ত্র, তার মানে এই যে মাথা অক্ষীয়ভাবে যেগুলো আছে, দেখো এটার অক্ষীয়ভাবে যেগুলো আছে, এই যে মাথা অক্ষীয়ভাবে, মাথা আমরা এভাবে নাড়াইতে পারতেছি, এভাবে নাড়াইতে পারতেছি, কিন্তু মাথার যে অস্থিসন্ধি সূচার বললাম না, এই যে হাদি ভাইয়ের উদাহরণ দিয়ে যেটা বললাম, এইখানে দেখো এই জিনিসগুলো হচ্ছে সূচার, একটার সাথে আরেকটা যে যুক্ত আছে, এই ছোট ছোট দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো হচ্ছে সূচার। আচ্ছা, তো আমাদের অক্ষীয়ভাবে কি আছে? এই যে মাথা, এই যে বক্ষ গহ্বর, আর এই যে মেরুদণ্ড। ক্লিয়ার? উপাঙ্গীয়ভাবে কি আছে? উপাঙ্গীয়ভাবে আছে এই যে হাত নাড়াচাড়া করতেছে, এই যে পা নাড়াচাড়া করতেছে, এই জিনিসগুলো উপাঙ্গীয়ভাবে বিদ্যমান। ক্লিয়ার? আচ্ছা, পাশাপাশি আমরা ক্ল্যাভিকল নিয়ে কথা বলছি, পিছনে যেটা আছে সেটা হচ্ছে স্ক্যাপুলা, এটা নিয়ে কথা বলছি। তারপরে এই জিনিসটা হচ্ছে স্টার্নাম, এই জিনিসটাই কি? স্টার্নাম, এই যে শক্ত অংশ এটা হচ্ছে স্টার্নাম। আর এই পাশে 12টা রিবস, এই পাশে 12টা রিবস, যেগুলো কাকে ধরে রাখে? ভেতরের অংশে যে ফুসফুস থাকে সেই জিনিসটাকে ধরে রাখে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা বলেছি যে যদি কখনো এই জিনিসগুলো সমস্যা হয়, হাড়ের পুরুত্ব যদি কমে যায়, ঘনত্ব যদি কমে যায়, হাড়গুলো যদি ভঙ্গুর হয়ে যায়, তখন অস্টিওপোরোসিস হয়। হাড়গুলো যদি ফুলে যায়, হাড়ে যদি ব্যথা হয়, তখন হচ্ছে গেটে বাত বা ওই রিউমাটয়েডস আর্থ্রাইটিস, এই জিনিসটার সৃষ্টি হয়। এগুলোর প্রতিকার কি, আবার এগুলোর প্রতিরোধ আমরা কিভাবে করব, এই জিনিসগুলো আমরা কথা বলেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ সলভ করবো এই অধ্যায়ের, তারপরে এই অধ্যায়ের সিকিউ সলভ করব, দেন শেষ। ক্লিয়ার? আচ্ছা, অস্থির ভেতরে শতকরা কত ভাগ জৈব পদার্থ? আমরা দেখলাম যে অস্থির ভেতরে জৈব পদার্থ থাকতেছে আমাদের 40%, আর অস্থির মধ্যে অজৈব পদার্থ থাকতেছে আমাদের 60%। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে 40%। তরুণাস্থি কোন তন্তুময় যোজক কলা দ্বারা পরিবেষ্টিত? এটা হচ্ছে কি হবে তুমি বলো? পেরিকন্ড্রিয়াম। এটা কি? পেরিকন্ড্রিয়াম। এখন তাহলে যদি বলতো অস্থি,
এটা তুমি আমাকে বলো তো, অস্থির ক্ষেত্রে কি হবে? এটা তো পেরিকন্ড্রিয়াম, আর পেরিঅস্টিয়াম বললাম না, সেটা হচ্ছে এটা। এটা পেরিকন্ড্রিয়াম, এটা পেরিঅস্ট্রিয়াম, পেরিঅস্ট্রিয়াম। ওকে, তাহলে আমার এই যে তরুণাস্থি সেটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম দিয়ে গঠিত। কোনটি গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অবশ্যই সেটা হচ্ছে অস্থি। এটা কিছু খনিজ লবণ ধারণ করে, খনিজ লবণ, ক্যালসিয়াম। ক্লিয়ার? তাহলে এটা কাকে ধারণ করতেছে? ক্যালসিয়াম যে খনিজ লবণ আছে তাকে ধারণ করতেছে। এটা হচ্ছে অস্থির গুরুত্বপূর্ণ কাজ। অস্টিওপোরোসিস কিসের অভাবজনিত রোগ? অস্টিওপোরোসিস হয় তখনই যখন হচ্ছে হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়। হাড় কি হয়ে যাচ্ছে? ভঙ্গুর, অর্থাৎ হাড়ের যে হাড়ের পুরুত্ব কমে যাওয়া। যখন হাড়ের পুরুত্ব কমে যায় তখন অস্টিওপোরোসিস হয়। এখন এগুলো কি কারণে হয়? কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব। এই জন্যই ডক্টররা বলে ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে, দুধ খেতে। ক্লিয়ার? তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে কেন ক্যালসিয়াম হইলো বুঝতে পারছো? ওকে, তারপরে তরুণাস্থি অস্থির ন্যায় শক্ত নয় কেন? তরুণাস্থি অস্থির ন্যায় শক্ত নয় কেন? কারণ হচ্ছে তরুণাস্থি নরম এবং স্থিতিস্থাপক বলে। কারণ তরুণাস্থি হচ্ছে নরম, এবং তরুণাস্থি যদি টান দাও তাহলে সেটা দেখবা স্থিতিস্থাপক। নরম আর স্থিতিস্থাপক বলে এগুলো শক্ত নয়। কোনটি ঈষৎ সচল অস্থিসন্ধি? একটা ছিল ফিক্সড, নড়বে না, মাথার খুলি। আর একটা ছিল তোমার ঈষৎ সচল, আর একটা ছিল পুরাই সচল। এটা ছিল পুরাই সচল। ঈষৎ সচল ছিল কি? মেরুদণ্ড। তার মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে মেরুদণ্ডের অস্থিসন্ধি। আমাদের মেরুদণ্ডের অস্থিসন্ধি হচ্ছে ঈষৎ সচল। তারপরে দুই বা ততোধিক অস্থি সংযোগস্থলকে কি বলে? দুই বা ততোধিক অস্থি ও সংযোগস্থলকে কি বলে? মানে যে জিনিসটা এই অস্থিতে আসলে সংযোগ দিবে সেই জিনিসটা হচ্ছে টেন্ডন। ততোধিক অস্থি ও পেশির, দুই বা ততোধিক অস্থি ও পেশির সংযোগস্থলকে কি বলে? বা এই জিনিসটা প্রশ্নটা হয়তো এমন যে দুই বা ততোধিক অস্থি এবং পেশির সংযোগস্থল কে প্রদান করে বা সংযোগ কে প্রদান করে? এই জিনিসটা কি হইতো? যে সংযোগ কে প্রদান করে। আচ্ছা, আমি এখানে একটু লিখে দিই যে সংযোগ দুই বা ততোধিক অস্থি ও পেশির সংযোগ। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা লিখব সেটা হচ্ছে পেশির সংযোগ কে প্রদান করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যেহেতু প্রশ্ন এটা বলা হচ্ছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা জিনিস, এক হচ্ছে অস্থি আর আরেকটা জিনিস হচ্ছে পেশি। যেহেতু অস্থি এবং পেশি এই দুইটা জিনিস এসেছে, তাই আমরা অ্যান্সার হিসেবে বলতেছি টেন্ডন। অ্যান্সার কি বলতেছি? টেন্ডন। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এই টেন্ডন। ওকে, তাহলে আমাদের এই যে কোশ্চিনটা আছে এই কোশ্চিনে একটু ভুল আছে। আচ্ছা, ঠিক আছে, এরই মধ্য দিয়ে এই কোশ্চিনের মধ্য দিয়ে এরপর আবার সৃজনশীল চলে আসবে। তাহলে এরই মধ্য দিয়ে তোমাদের এমসিকিউ যে পার্ট, কয়েকটা এমসিকিউ এনেছি, এটা শেষ, এমসিকিউ ডান। এখন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সিকিউ পার্ট শুরু করব। লেটস স্টার্ট সিকিউ পার্ট। ওকে, তাহলে চলো আমরা এই অধ্যায়ের যেহেতু বেসিক পড়ে ফেলেছি, এই অধ্যায়ের যেহেতু এমসিকিউ পড়ে ফেলেছি, তাহলে যেটা করব সেটা হচ্ছে আমরা এই অধ্যায়ের সিকিউ পার্ট এখন আমরা শুরু করব। তোমরা কি রেডি এই সিকিউ পার্ট শুরু করার জন্য? তাহলে চলো আমরা এখন সিকিউ যে পার্টটা আছে সেটা শুরু করি। প্রথমে আমাদের যে কোশ্চিনটা আছে সেটা হচ্ছে অস্থিসন্ধি কাকে বলে? অস্থিসন্ধি হচ্ছে দুই বা ততোধিক অস্থির যে একটা স্থান, অর্থাৎ দুই বা ততোধিক অস্থি মিলে যে একটা স্থান তৈরি করে যেখানে সংযোগ তৈরি হয়, সেটাই হচ্ছে আমাদের সেই অস্থিসন্ধি। অর্থাৎ দুই বা দুইয়ের বেশি
অস্থি মিলে যে একটা সংযোগ তৈরি করবে, সেটা হচ্ছে আমাদের এই অস্থিসন্ধি। এখন তারপরে যে কোশ্চেন ছিল আমাদের, যে বয়স্ক মানুষের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা প্রয়োজন কেন? কারণ বয়স্ক মানুষের ক্ষেত্রে যেটা হয়, বয়স্ক মানুষের ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করা প্রয়োজন, কারণ ক্যালসিয়াম জাতীয় খাবার না গ্রহণ করলে বয়স্ক মানুষের অস্টিওপোরোসিস হতে দেখা যায়। কি হতে দেখা যায়? অস্টিওপোরোসিস, অর্থাৎ তাদের যেটা হয় সেটা হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যায়, হাড়ের ঘনত্ব কমে যায়, কমে যায়। 2 নম্বরে যেটা হয় সেটা হচ্ছে হাড়ের যে একটা ঘনত্ব কমে গেল এবং হাড়টা ভঙ্গুর হয়, হাড়টা ভঙ্গুর হয়। এই যে হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে, হাড়টা ভঙ্গুর হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে কিসের কারণে? অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস এই জিনিসটার কারণে, এই রোগটার কারণে এই জিনিসগুলো হয়। আর এই অস্টিওপোরোসিস হয় কেন? কজ অফ তোমার যখন একটা বয়স্ক মানুষের শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, সেজন্যই ডক্টররা বলে থাকেন যে আপনি বেশি বেশি কি খাবেন? ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন। আচ্ছা, তারপরে চিত্র এ চিহ্নিত অংশটির বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। চিত্র এ আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে একটা মাসেল। চিত্র এ যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে একটা মাসেল। কেমন? আচ্ছা, এখন যদি আমরা চিত্র এর ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে যেটা দেখব, এই মাসেল বা পেশি, এই চিত্র এ এটা হচ্ছে পেশি। এখন এই পেশিগুলোর মাঝে 3টা ভাগ, পেশিগুলোর মাঝে কয়টা ভাগ? 3টা। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর একটা আছে হৃৎপেশি। এই ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশির আলাদা 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 বৈশিষ্ট্য বিদ্যমান, কিন্তু আমরা এই ছবি থেকে বুঝতেছি এইটা হবে আমাদের ঐচ্ছিক পেশি। এটা কেন আমাদের ঐচ্ছিক পেশি হবে? তার কারণ এটা হাড়ের সাথে সংযুক্ত। কারণ কি? হাড়ের সাথে সংযুক্ত। এবং এই পেশি দ্বারা যেটা করা হয় ইচ্ছা স্বাধীন, এটা হচ্ছে মানুষের ইচ্ছা স্বাধীনভাবে হাত বা পা বা এই যে জিনিসগুলো আছে সেগুলো নাড়াচাড়া করা যায়, মানুষের ইচ্ছা স্বাধীন। তাহলে এই জিনিসটা আমরা দেখলাম, কি দেখলাম? মানুষের ইচ্ছা স্বাধীন। ঐচ্ছিক পেশি এটা হচ্ছে হাড়ের সাথে সংযুক্ত, এই ঐচ্ছিক পেশিটা আমাদের কার সাথে সংযুক্ত? হাড়ের সাথে সংযুক্ত। এবং এটা যেহেতু ইচ্ছা স্বাধীন, কারণ এটা হচ্ছে যে হাড়ের সাথে সংযুক্ত, আমরা চাইলে এটা নাড়াচাড়া করতে পারি। এখন এর যে বৈশিষ্ট্যগুলো আছে, এর যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো সরু, নলাকার, তারপরে হচ্ছে শাখান্বিত না, এই যে জিনিসগুলো, এবং একাধিক নিউক্লিয়াস। এখানে যেটা থাকে সেটা হচ্ছে একাধিক নিউক্লিয়াস, একাধিক নিউক্লিয়াস থাকে। তো এই যে বৈশিষ্ট্যগুলো আছে, একাধিক নিউক্লিয়াস কিন্তু তুমি অন্য পেশির ক্ষেত্রে পাবে না, পাবা না। তাহলে এই ধরনের বৈশিষ্ট্যগুলো তুমি কি করবা? ব্যাখ্যা করবা। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হয়, তারপরে সি। এখন সি এর কার্যক্রমে এ ভূমিকা রাখে, বিশ্লেষণ করো। সি এর কার্যক্রমে এ কি ভূমিকা পালন করে? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে সি, সি মানে হচ্ছে হাড়। সি মানে যে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের হাড় বা বোনস। এই বোনস অংশ আমাদের কি ভূমিকা পালন করে ওই জিনিসটাই আমরা এখন দেখব। তার মানে সি এটা হচ্ছে হাড় এবং এ এটা হচ্ছে আমার পেশি। এখন হাড় মূলত কি হয়? পেশির সাথে সংযুক্ত। পেশি এবং হাড় দুইটা একে অপরের সাথে সংযুক্ত, এর মাধ্যমেই এই দুইটা জিনিস আমাদের চলনে সহযোগিতা করে। কেমন ভাবে? যেমন আমাদের এই হাড়টা হচ্ছে কি? হিউমেরাস, এবং এইখানে আছে আলনা এবং রেডিয়াস, রেডিয়াস এবং আলনা। এই দুইটা হাড় প্রথমত লিগামেন্ট দ্বারা একটার সাথে আরেকটা সংযুক্ত, দ্বিতীয়ত টেন্ডন দ্বারা এই যে মাংসপেশি আছে, মাংসপেশির মধ্যে এই যে মাংসপেশি বাইসেপস, এই বাইসেপসের সাথে এই হাড় কিসের দ্বারা সংযুক্ত? টেন্ডন দ্বারা সংযুক্ত। যখন এই বাইসেপস সংকুচিত হয় তখন এটা অটোমেটিক উপরের দিকে চলে আসে, অর্থাৎ এটাও সংকুচিত হয়, এই হাড়টাও
এই হাত কোথায় চলে আসে? উপরের দিকে চলে আসে। আবার বাইসেপ যখন প্রসারিত হয় তখন হাতটাও নিচে চলে যাচ্ছে, অর্থাৎ পুরোপুরি সোজা হয়ে যাচ্ছে। যখন বাইসেপস সংকুচিত হইতেছে হাতটা কাছে আসতেছে। যদি বাইসেপস সংকুচিত হয়, বাইসেপস সংকুচিত হলে তোমার এই যে হাতের অগ্রভাগ, তোমার হাতের অগ্রভাগ উঠে আসে বা অগ্রভাগ সংকুচিত হয়। আর বাইসেপস যদি আমার প্রসারিত হয়, বাইসেপস প্রসারিত হলে যেটা হবে সেটা হচ্ছে আমার হাতের যে অগ্রভাগ প্রসারিত হবে। কি হবে? প্রসারিত হবে। কিভাবে হচ্ছে দেখো, এই জিনিসটাকে সংকোচন করতেছি বা সংকুচিত করতেছি, তখন হাতের অগ্রভাগ সংকুচিত হইলো। এই জিনিসটাকে প্রসারিত করতেছি, তখন অগ্রভাগ প্রসারিত হইলো। অর্থাৎ এই যে হাড় এবং পেশির মধ্যে এক ধরনের সংযোগ বিদ্যমান, এই সংযোগটা কে দেয়? টেন্ডন দেয়। সংযোগ কে দেয়? টেন্ডন। এই যে সংযোগ সেটা দিবে হচ্ছে টেন্ডন, হাড় এবং পেশির মাঝে। দেন তাদেরকে একটা প্রসেসের মধ্যে নিয়ে আসবে যেন তার দ্বারা কাজ করানো সম্ভব হয়। অর্থাৎ সি এর কার্যক্রমে এর ভূমিকা অপরিসীম। অর্থাৎ এ আর সি যদি অ্যাটাচড না থাকে তাহলে এরা কাজ করতে পারবে না, চলাফেরা সম্ভব হবে না। আচ্ছা, এখন তারপরে দেখি আমরা পরের যে কোশ্চেন। জামাল সাহেব প্রায় ক্লান্তি বোধ করেন, ইদানিং তার ক্ষুধা ও পিপাসা বেড়ে গেছে, ক্ষতস্থান শুকাচ্ছে না। অর্থাৎ আমরা ক্লু পেয়ে গেছি। 1 নাম্বার যে ক্লুটা পাইছি সেটা হচ্ছে ক্ষুধা পিপাসা বেড়ে গেছে, এবং ভয়ঙ্কর যে ক্লুটা পাইছি সেটা হচ্ছে ক্ষতস্থান শুকাচ্ছে না। যখন দেখতেছি ক্ষতস্থান শুকাচ্ছে না, তার মানে তার যেটা হয়েছে সেটা হচ্ছে ডায়াবেটিক্স। কি হয়েছে? ডায়াবেটিক্স। আচ্ছা, এখন এই যে তার ডায়াবেটিক্স হয়েছে, এই জিনিসটা আমরা শিওর। এই অবস্থায় ডাক্তার পরামর্শে তিনি রক্ত পরীক্ষা করান এবং একটি রোগ শনাক্ত হয়। ডাক্তার তাকে অভয় দিয়ে বলেন নিয়মতান্ত্রিক জীবনযাপনে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। ওকে, ডক্টর খুব ভালো কথা বলেছেন। এখন আসি যুক্তধানী কাকে বলে। যে সকল ফুলে আমরা দেখি যে পরাগরেণু যেগুলো আছে সেগুলো একটা যুক্ত অবস্থায় আছে। যে পরাগধানীগুলো থাকে, পরাগধানীর মধ্যে যে পরাগরেণু, অর্থাৎ পরাগধানীগুলো যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে সেটা হচ্ছে যুক্তধানী। আর যদি যুক্ত অবস্থায় না থাকে তাহলে হচ্ছে সেটা বিযুক্তধানী। অমরা কিভাবে কাজ করে আমরা দেখছিলাম। এই জিনিসটা হচ্ছে অমরা, যেটা হচ্ছে এম এ মাদার আর বিতে বেবি বা ফিটাস বলতে পারো, ফিটাসও বলতে পারো। বেবি তখন বলে যখন ভূমিষ্ঠ হয়, তাহলে ফিটাস, বেবি হওয়ার আগে সেটা হচ্ছে ফিটাস থাকে। এই ফিটাস আর এই যে মাদার এর মধ্যে সংযোগ স্থাপন করে। আর এই অমরা দ্বারাই তোমার শিশু মায়ের শরীরে, মায়ের জরায়ুতে প্রতিস্থাপিত হয়। অর্থাৎ এর দ্বারা শিশু সকল রকমের পুষ্টি গ্রহণ করে এবং শিশুর দেহে উৎপাদিত সকল রকম কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে বর্জ্য পদার্থ সবগুলো এই ফিটাস থেকে মায়ের শরীরে নিষ্কাশিত হয়। কিসের দ্বারা? এই অমরার দ্বারা। কিসের দ্বারা? এই অমরার দ্বারা। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, এই অমরা। তারপরে অংশ দেখব, জামাল সাহেবের রোগটি হওয়ার কারণ ব্যাখ্যা করো। এখন আমরা এই রোগটা হওয়ার কারণ এটা এখন ব্যাখ্যা করব। অর্থাৎ আমাদের যে ডায়াবেটিক্স হয়েছে, এই ডায়াবেটিক্স হওয়ার কারণ আমরা ব্যাখ্যা করব। প্রথমে এই 3টা ডি এর অনুপস্থিতির কারণে এটা হয়েছে। 1 নাম্বার ডি যেটা সেটা হচ্ছে ডিসিপ্লিন। 1 নাম্বার কারণ যেটা সেটা হচ্ছে ডিসিপ্লিন। অর্থাৎ তার লাইফে ডিসিপ্লিনের অভাব ছিল, তার লাইফটা গোছানো না। তিনি কি করতেন? তিনি যেটা করতেন সেটা হচ্ছে ঘুমের ঠিক নাই। তারপরে তার যেটা অভ্যাস ছিল, তার যে খাওয়া দাওয়া, খাদ্যাভ্যাস ঠিক নাই। কি নাই? খাদ্যাভ্যাস। এই খাদ্যাভ্যাস ঠিক নাই। তারপরে তিনি কি করেন না? ব্যায়াম করেন না। আচ্ছা,
যখন আমরা দেখতেছি এই সকল সমস্যাগুলো বিদ্যমান, কোথায় কোথায় সমস্যা? ডিসিপ্লিন, তার লাইফে কি নাই? ডিসিপ্লিন নাই। তারপরে ডিসিপ্লিনের মধ্যে তার ঘুমের ঠিক নাই, তিনি সারা রাত জেগে থাকেন, সারাদিন ঘুমান। আবার খাদ্যাভ্যাস, তিনি অনেক বেশি বেশি শর্করা জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবার খান এইগুলো, এবং ব্যায়াম করেন না। যখন অনেক বেশি শর্করা আমার দেহে আসতেছে, তখন আমার দেহ এইখান থেকে প্রাপ্ত গ্লুকোজ থেকে শক্তি তৈরি করতেছে, ঠিক আছে। কিন্তু যখন আমাদের দেহে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন এই গ্লুকোজগুলো গ্লাইকোজেন রূপে বডি কি করতেছে? জমা রাখতেছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গ্লাইকোজেন রূপে জমা রাখতে 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 যখন দেখতেছে সংরক্ষণ করারও আর জায়গা নাই, তখন সেগুলো সরাসরি গ্লাইকোজেন না করে একবারই ফ্যাটে তৈরি করে দিচ্ছে। কি তৈরি করতেছে? ফ্যাটি অ্যাসিডে বা গ্লিসারলে রূপান্তর করে এই যে শর্করা জাতীয় খাবার, সেটা সরাসরি কিসে পরিণত হচ্ছে? ফ্যাটে রূপান্তর হইতেছে। এই ফ্যাটগুলো আমাদের কোলেস্টেরলগুলো কি করতেছে? আমাদের যে রক্তনালী সেগুলোকে ব্লক করে দিচ্ছে, আমাদের হার্ট অ্যাটাক হইতেছে, এবং আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ আরও বাড়ায় দিচ্ছে, ফলে আমাদের ডায়াবেটিস হইতেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জামাল সাহেবের রোগটি হওয়ার কারণ কি বলতো? তার কারণ হচ্ছে তিনি এগুলো কিছু মেনটেন করেন না। তারপরে এই যে ডাক্তার যেই কথা বললো যে আপনার নিয়মতান্ত্রিক যে জীবনযাপন, এটা যদি করেন তাহলে এই যে রোগ সেটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তিনি যদি এই ট্রিপল ডি মেনে চলে, ট্রিপল ডি মেনে না চলার কারণে তার রোগটা হয়েছিল। এখন তিনি যদি এগুলো মেনে চলেন তাহলেই কিন্তু সব ক্লিয়ার। ট্রিপল ডি এর মধ্যে কি আছে? একটা আছে ডিসিপ্লিন, ডোজ অ্যান্ড ডায়েট। কি আছে? ডিসিপ্লিন, তার মানে তার সঠিকভাবে ঘুমাইতে হবে, খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, ব্যায়াম করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসগুলো করার পরে তার যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে ডোজ। এই ডোজ অনুযায়ী ঔষধ খাইতে হবে। কি ঔষধ খাইতে হবে? মেডিসিন হিসেবে তার ইনসুলিন নেওয়া লাগতে পারে। কারণ হচ্ছে আমাদের বডিতে এই যে ইনসুলিন, সেটাই একমাত্র হরমোন। এই হরমোনটা আমার কি করে? তোমার শর্করার পরিমাণ কমায়। অর্থাৎ শর্করা বলতে এখানে আমি বুঝাচ্ছি গ্লুকোজ। এই যে গ্লুকোজের পরিমাণ কমাচ্ছে কে বা কমাইতেছে? ইনসুলিন। আর গ্লুকাগন বাড়াইতেছে, মোটামুটিভাবে ব্যালেন্স রাখে। যখন বেড়ে যাচ্ছে তার মানে বুঝছি যে ইনসুলিন ঠিকমতো কাজ করতেছে না। তোমার কাজ, আমি বলছি যে এই জিনিসটাকে নিচে রাখবা, এই জিনিসটা যেন উপরে না যায়। এই জিনিসটা এখন দেখতে পাচ্ছ, এটা তো এখন বোর্ডের ভিতরে নাই। আমি বলছি এই জিনিসটা হচ্ছে যেন বোর্ডের মধ্যে দেখা না যায়, এই জিনিসটা তোমার কাজ। যখনই এটা উপরে চলে আসতেছে তখনই ক্যামেরার মধ্যে এটা দেখা যাচ্ছে না। আমি বলেছি যেন ক্যামেরার মধ্যে এই কাগজটা না আসে, কিন্তু তাও তুমি এটা এখানে চলে এসেছে, তার মানে আমি বুঝছি তুমি তোমার দায়িত্ব অবহেলা করেছো। তেমনইভাবেই বোঝা যায় ইনসুলিনের কাজ হচ্ছে শর্করাকে একটা লেভেলে রাখা। যখনই দেখতেছি সেই লেভেল থেকে উপরে চলে যাচ্ছে, তার মানে আমি বুঝছি যে সে তার দায়িত্বে ফাঁকি দিছে। এর জন্যই তো আমার গ্লুকোজ লেভেলটা বেড়ে গেছে, অর্থাৎ ডায়াবেটিস হয়েছে। এর জন্য কি করতে হবে? বাইরে থেকে আবার ইনসুলিন নিতে হবে। বাইরে থেকে যখন আমি ইনসুলিন নিব, তখন এই যে অতিরিক্ত ইনসুলিন সেগুলো আবার শর্করাকে, তোমার গ্লুকোজকে কমায় রাখবে, দেন ডায়াবেটিক্সটা নিয়ন্ত্রণে থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে ডিসিপ্লিন গেল, ডোজ গেল, অ্যান্ড ডায়েট। এখন তুমি যেটা করতেছো সেটা হচ্ছে ডিসিপ্লিনে নিয়ে আসছো লাইফটাকে। সুন্দরভাবে তুমি এখন ঘুমাও, সুন্দরভাবে হচ্ছে খাবার খাও, মানে করো, ঔষধ খাও ডোজ অনুযায়ী। কিন্তু তুমি যেটা করো না সেটা হচ্ছে যে তুমি ডায়েট ফলো করো না। তুমি যত্রতত্রভাবে খাবার খাও, যখন খাইতে বসো ঔষধ নেওয়ার সময় ইনসুলিন ঠিকই নাও, কিন্তু যদি তুমি খাবারটা পরিমিত না খাও, অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খাও, তাহলে কিন্তু বাইরে থেকে ইনসুলিন নিয়েও খুব একটা সাস্টেনেবল হবে না, খুব একটা ফলদায়ক বিষয়টা হবে না। এর জন্য যেটা করতে হবে, এই ট্রিপল ডি পুরাটাই মেনে চলতে হবে। তাহলে ঘুমের ঠিক করতে হবে, খাদ্যাভ্যাস ঠিক করতে হবে, ব্যায়াম করতে হবে, এবং ওষুধ নিয়মিত খাইতে হবে, ডায়েট ফলো করতে হবে, সবজি বেশি খাইতে হবে, এবং শর্করা জাতীয় খাবার কম খাইতে হবে, চর্বি জাতীয় খাবার কম খাইতে হবে। ক্লিয়ার? এবং ব্যায়াম করতে হবে। এই জিনিসগুলো যদি করো তাহলে ডায়াবেটিক্স থেকে মুক্তি পাবা ইনশাল্লাহ। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। কি? আমাদের যে গ্লোমেরুলাস ছিল, গ্লোমেরুলাস নাম শুনছো? এই যে গ্লোমেরুলাস যে পরিমাণ ফিল্ট্রেশন করে, গ্লোমেরুলাস যেটার কাজ, এটার কাজ হচ্ছে ছাকা। এটা হচ্ছে কাজ হচ্ছে এটা ছাকা, অর্থাৎ ছাকনি হিসেবে কাজ করে। এটা হচ্ছে ছাকনি হিসেবে কাজ করে।
এখন ছাঁকনি হিসেবে কাজ করতে গিয়ে এই গ্লোমেরুলাসের প্রধান যে কাজ সেটা হচ্ছে রক্ত থেকে আমার যে বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থগুলো ছিল সেগুলোকে ছেঁকে মূত্র আকারে বের করে দেওয়া এবং যে ভালো পদার্থগুলো ছিল সেগুলো আবার রক্তে ফিরিয়ে দেওয়া। তো এই যে গ্লোমেরুলাস কর্তৃক যে পরিমাণ বা যেই জিনিসগুলো রক্তকে পরিশোধন করে আবার পরিশ্রুত করে রক্তে ফিরিয়ে দেয় ভালো জিনিসগুলো, সেটাই হচ্ছে আমাদের আলট্রাফিল্ট্রেশন। বুঝছো? অর্থাৎ ভালো জিনিসগুলো যে আবার রক্তে চলে আসতেছে গ্লোমেরুলাসের মাধ্যমে ছাঁকনি হয়ে ছেঁকে ভালো জিনিসগুলো রক্তে আসতেছে, এটাই হচ্ছে আমাদের আলট্রাফিল্ট্রেশন। এখন 2 নাম্বার যে কোশ্চিন, অতিরিক্ত মাছ মাংস খেলে আমাদের মূত্রের কি ধরনের পরিবর্তন ঘটে? আচ্ছা, আমরা খ নাম্বার যে কোশ্চিন সেটাতে দেখতেছি অতিরিক্ত মাছ মাংস। আচ্ছা, এই যে মাছ বা মাংস দুইটাই দেখতেছি আমরা প্রোটিন, দুইটাই কি প্রোটিন। দিন শেষে এখান থেকে আমরা পাবো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। কি পাবো? অ্যামাইনো অ্যাসিড, নামের মধ্যে আছে অ্যাসিড। অর্থাৎ এই জিনিসটা যেটা করবে সেটা হচ্ছে আমার পিএইচ কমায় দিবে, পিএইচ কমাবে। যখন এই জিনিসটা পিএইচ কমাবে তখন আমার এর কারণে যেটা হচ্ছে মূত্রের পিএইচ কমে যাচ্ছে, মূত্রের পিএইচ কমে যাচ্ছে। যখন আমার মূত্রের পিএইচ কমে যাচ্ছে তার মানে দাঁড়াচ্ছে আমার মূত্রটা হচ্ছে অম্লীয়, মূত্রটা কি হবে? অম্লীয়। সেজন্যই মাছ মাংস খেলে আমাদের মূত্র হয় অম্লীয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অতিরিক্ত মাছ মাংস খেলে আমাদের মূত্রের ধরন কি পরিবর্তন ঘটবে? আমাদের মূত্র হবে অম্লীয়, এটাই পরিবর্তন, আর কিছু হবে না। তারপরে উদ্দীপকে উল্লেখিত টিস্যুর গঠন ব্যাখ্যা করো। এখানে কি বলতেছে? গ নম্বরে বলল যে জীবনযাপন করেন, পঞ্চাশার্ধ ইলোরা খান অলস জীবনযাপন করেন, ইদানিং হাঁটা চলায় পায়ে ব্যথা অনুভব হয়, ডাক্তারের শরণাপন্ন হলেন, ডাক্তার পরীক্ষা করে জানালেন তার অস্থির ভঙ্গুরতা এবং ঘনত্ব কমে যাচ্ছে। তার মানে তার যেটা হয়েছে সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, তার যেটা হয়েছে সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিসের কারণে তার যেটা হয়েছে সেটা হচ্ছে তার অস্থি ভঙ্গুর হয়ে যাচ্ছে এবং ঘনত্ব কমে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তার আগে গ নাম্বারটা দেখি। যেহেতু পায়ে ব্যথা, ব্যথা কোথায়? পায়ে, তাহলে পায়ে কি থাকে? ঐচ্ছিক পেশি, পায়ে থাকে ঐচ্ছিক পেশি। এখন এই যে ঐচ্ছিক পেশির তোমার গঠন, ঐচ্ছিক পেশির এখন গঠনটা তুমি ব্যাখ্যা করবা যে ঐচ্ছিক পেশিতে এই হইতেছে ঐচ্ছিক পেশি, এখানে তোমার শাখা থাকে না, তোমার এভাবে নলাকার এগুলো হয় এবং এভাবে হইতেছে দাগ থাকে এবং এখানে একাধিক একাধিক নিউক্লিয়াস থাকে। এভাবে চিত্র এঁকে আমি 2 নাম্বার এটা পড়াইছি চ্যাপ্টার 2 এ, চ্যাপ্টার 2 এখানে ডিটেলসে এই বৈশিষ্ট্যগুলো আমি পড়াইছি। তাহলে ওই অনুসারে তুমি এই যে সৃজনশীলের গ নাম্বার অপশন সেটার অ্যান্সার দিবা। এখন ঘ নাম্বার যদি দেখার চেষ্টা করি তাহলে ঘ নাম্বার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার রোগটা যেহেতু অস্টিওপোরোসিস, রোগটা অস্টিওপোরোসিস হওয়ার কারণেই আমার যেই জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে আমার হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে এবং পাশাপাশি ভঙ্গুরতা, পাশাপাশি ভঙ্গুরতার সৃষ্টি হচ্ছে। এই দুইটা কারণে হচ্ছে, এই দুইটা কারণে একটু পর কি হবে জানো? দুইটা কারণে একটু পর হাড়টা ভেঙে যাবে, হাড়টা ভেঙে যাবে। যখনই একটু বেশি পরিশ্রমের কাজ করবে বা হচ্ছে যে একটু আঘাত পাবে দেখবা হাড় ভেঙে গেছে। তাহলে এই জিনিসটা হলো কেন? কারণ তার যেটা হয়েছে সেটা হচ্ছে তার বয়স, তার বয়স হচ্ছে 50+। যখন একটা মানুষ 50+ বছরে পৌঁছায় তখন তার অলরেডি মেনোপজ হয়ে গেছে, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে। এই সময় মেয়েদের ক্ষেত্রে তোমার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। ক্যালসিয়ামের পরিমাণ যখন কমতে থাকে তখন হাড়ের যে ঘনত্ব সেটা কমতে থাকে। হাড়ের ঘনত্ব কমার কারণে যেটা হয় এই যে ভঙ্গুরতা সেটার সৃষ্টি হয়। এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আমাকে এই 50+ বয়সে গেলেই যেটা করতে হবে ক্যালসিয়াম জাতীয় খাবার, ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া উচিত, ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি বেশি খাওয়া উচিত। ঠিক আছে, ক্যালসিয়াম জাতীয় খাবার এটা প্রয়োজন। আচ্ছা, পাশাপাশি প্রতিদিন 1200 মিলিগ্রাম
আমি কিন্তু গ্রাম বলি না, এটা বলছি মিলিগ্রাম। এই পরিমাণ জিনিস আমরা খাবো তোমার ক্যালসিয়াম জাতীয়। পাশাপাশি আমরা যেটা করব সেটা হচ্ছে দুধ জাতীয় খাবার। আমরা দুধ জাতীয় খাবার খাবো, আমরা শাকসবজি খাবো, শাকসবজি খাইতে হবে। এই জিনিসটা যে আমরা আমরা করতেছি, এই জিনিসটা কার উচিত? ইলোরা খান। তার মানে ইলোরা খানের উচিত যে দুধ জাতীয় খাবার খাওয়া, ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি খাওয়া, তারপরে যে 1200 মিলিগ্রাম এটা মেনটেন করা, আর হচ্ছে শাকসবজি জাতীয় খাবার এগুলো বেশি খাওয়া। এগুলো যদি তিনি করেন এবং পাশাপাশি তার হচ্ছে রোদে থাকা উচিত। রোদ হচ্ছে প্রতিকার, এটা যদি থাকতেন তার হইতেছে রোদ যেটা করে সেটা হচ্ছে আমাদের সূর্য থেকে যে ইয়া আসে, শক্তি আসে, সেটা আমাদের শরীরে যখন পড়ে তখন আমাদের শরীরের কোলেস্টেরলকে সে ভিটামিন ডি এ রূপান্তর করে। কোন ভিটামিন? ভিটামিন ডি এ। যার ফলে এই ভিটামিন ডি গুলো আমাদের অস্থিকে শক্ত করে, অস্থিকে সুন্দর করে। এগুলো যখন ভিটামিন ডি এর অভাব হয় তখন রিকেটস রোগ হয় এবং অস্টিওপোরোসিসেও এই জিনিসটা হেল্প করে। আচ্ছা, অভিকর্ষ উপলব্ধি কাকে বলে? আমাদের ভ্রূণমূল যখন যে পরিমাণ অভিকর্ষ বল উপলব্ধি করে সেটা হচ্ছে অভিকর্ষ উপলব্ধি। পার্কিনসন রোগ মাংসপেশি তার কার্যকারিতা হারায় কেন? পার্কিনসন রোগ এমন একটা রোগ যার কারণে তোমার যে ডোপামিন আছে, এই ডোপামিন তৈরির যে কোষ, ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হয়ে যায়, ফলে ডোপামিন তৈরি হয় না। ফলে আমার স্নায়ুতন্ত্রকে যে একটা দিক নির্দেশনা দিবে সেটা দিতে পারে না। পাশাপাশি এই রোগ হইলে আমার পা অবশ হয়ে যায় এবং ঠিকমতো কাজ করতে পারে না। এই জন্যই তোমার পার্কিনসন রোগের কারণে মাংসপেশি তার কার্যকারিতা হারায়। চিত্র এর গঠন যদি বলি তাহলে এই যে চিত্র এ সেটা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি। এখন ঐচ্ছিক পেশির যে গঠন সেটা তুমি ব্যাখ্যা করবা। আচ্ছা, ঐচ্ছিক পেশির, এটা হচ্ছে ঐচ্ছিক পেশির গঠন ব্যাখ্যা করবা। এটা যদি করো তাহলে হয়ে যাবে। আর মানুষের চলনে এ এবং বি এর ভূমিকা, অর্থাৎ এ যে জিনিসটা সেটা হচ্ছে পেশি আর বি যে জিনিসটা সেটা হচ্ছে হাড়। এই যে হাড় আর পেশির যে গুরুত্ব, অর্থাৎ এগুলো এভাবে ব্যাখ্যা করবা যে হাড়ের সাথে পেশি সংযুক্ত থাকে টেন্ডন দ্বারা, আবার হাড়ের সাথে হাড় সংযুক্ত থাকে লিগামেন্ট দ্বারা। তারপরে একটা হাড় তোমার পেশির সাথে সংযুক্ত আছে, পেশি যখন সংকুচিত হয় তখন পরবর্তী হাড়টাকে সে টেনে নিয়ে আসে, অর্থাৎ আমরা চলাচল করতে পারি বা কোনো কিছু ধরতে পারি বা এগুলো মেইনটেইন হয়। এভাবেই দুইটার সম্মিলিত প্রচেষ্টায় কাজ সম্পন্ন হয়। আচ্ছা, অস্থিসন্ধি, যেখানে দুই বা ততোধিক হাড় একসাথে মিলিত হয় সেটাই হচ্ছে আমাদের অস্থিসন্ধি। মানবদেহে পেশির কাজ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে খ নাম্বার পেশির কাজ। পেশির যদি কাজ বলো তাহলে প্রথমেই যদি লিখি যে পেশি, এই জিনিসটা পেশি বিভক্ত হচ্ছে 3 ভাগে। পেশির কাজ বলতে গেলে পেশি ত্বকে কি কি আছে এটা জানতে হবে। মানবদেহে 3 ধরনের পেশি বিদ্যমান। এই 3 ধরনের পেশির মাঝে 1 নাম্বার যে পেশিটা সেটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। কি পেশি? ঐচ্ছিক পেশি। এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে হৃৎপেশি। এই যে ঐচ্ছিক পেশি এটা হচ্ছে তোমার হাড়ের সাথে থাকে, ফলে এটা হচ্ছে হাড়ের সাথে অ্যাটাচমেন্ট দেয়। আমাদের বাইসেপস, ট্রাইসেপস, তারপর এগুলো সবই হচ্ছে ঐচ্ছিক পেশি। তারপরে গ্লুটিসিয়াস যে মাসেল সেগুলো। আচ্ছা, তাহলে এই যে ঐচ্ছিক পেশি এগুলো আমাদের হাড়ের সাথে সংযুক্ত এবং যেই জিনিসটা করতেছে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট দিচ্ছে এবং তোমার কোনো কিছু ধরতে, চলাফেরায় এবং হচ্ছে হাত নাড়াইতে সাহায্য করতেছে। তাহলে এগুলো যে কাজ সেগুলো হচ্ছে মানুষের কাজ করতে সহযোগিতা করতেছে এবং মানুষের ইচ্ছা স্বাধীন। এগুলো হইতেছে মানুষের ইচ্ছা স্বাধীন। কেমন? আচ্ছা, আর এই যে অনৈচ্ছিক পেশি এখানে যেটা সংগঠিত হয় সেটা হচ্ছে পেরিস্টালসিস।
এই পেরিস্টালসিস কি হয়, তোমার যত ধরনের খাদ্যনালী, পাকস্থলী, ধরো ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মূত্রনালী, এগুলো, এই জিনিসগুলোতে কি হয়, তোমার মূত্রনালী কি হয়, এখানে স্কোয়ামাস আবরণী পেশি থাকে। তো এই যে আবরণী পেশি থাকতেছে, এই টিস্যু থাকতেছে, এই জিনিসগুলো, এগুলো সম্পর্কে আমরা অনেক ধরনের কথা বলছি। তো যেই জিনিসটা আমি তোমাকে বুঝাইতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই পেরিস্টালসিস মানে কি, মানে হচ্ছে আমরা কোনো যে খাবার খাবো, এই খাবারগুলো প্রথমে যে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্রে দিয়ে যাবে, এই যাওয়ার জন্য একটা গতির প্রয়োজন হয়। এই পেশিগুলো এভাবে মুভমেন্ট করতে থাকে, ফলে খাবারগুলো সামনের দিকে যাইতে থাকে। এগুলোর নড়াচড়া প্রাণীর ইচ্ছা স্বাধীন না, মানুষেরও ইচ্ছা স্বাধীন না। এটা হচ্ছে মানুষের ইচ্ছা স্বাধীন না, অর্থাৎ এগুলোর আয়ত্ত মানুষের ইচ্ছাধীন না। এই জিনিসটা তুমি মনে রাখবা যে এগুলো হচ্ছে ইচ্ছাধীন নয়। ক্লিয়ার? আচ্ছা, আর এই যে হৃৎপেশি, হৃৎপেশির কাজ হচ্ছে আমাদের হৃৎপিণ্ডকে সচল রাখা। হৃৎপিণ্ড বা যেটাকে তোমরা হার্ট নামে চিনে থাকো, এই জিনিসটাকে সচল রাখা এবং এটাকে নিয়ে এই জিনিসটা কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখলাম খ নাম্বার। এবার আমরা দেখব গ নাম্বার। উদ্দীপকে এক্স অংশের গঠন বর্ণনা করো। আচ্ছা, এক্স যে অংশ সেটা হচ্ছে তোমার একটা তো করছে, এখানে এইখানে একটা অস্থি, এইখানে একটা অস্থি, অর্থাৎ এইখানে একটা অস্থি সন্ধি তৈরি করছে। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে সাইনোভিয়াল। এখানে যে জয়েন্টটা আছে সেটা হচ্ছে আমার সাইনোভিয়াল অস্থি সন্ধি। কোন জয়েন্ট আছে? এখানে আছে হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। এখন সাইনোভিয়াল অস্থি সন্ধিতে এইখানে যেহেতু দেখতেছি এটা পায়ের অস্থি, তার মানে এই উপরের দিকে যে হাড়টা রয়েছে গ নাম্বারে, আমরা চিত্রে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব উপরের দিকে যে হাড়টা রয়েছে সেটা হচ্ছে ফিমার, মাঝখানে এটা থাকে প্যাটেলা। এই হাড়টা উপরের দিকে এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে প্যাটেলা, আর এখানে একটা হাড় থাকে, দুইটা হাড় থাকে, একটা হচ্ছে ফিবুলা, আর একটা হচ্ছে টিবিয়া। তো এই জিনিসটাতে আসলে কি হয়, এই জিনিসটাতে তোমার যে জিনিসটা হইতেছে সেটা হচ্ছে যে একটা বলের মতো অংশ দেখতে পাচ্ছ, এই প্যাটেলাকে বলে সিসাময়েড অস্থি। এই বলের মতো অংশের সাথে ফিমার এবং টিবিয়া, ফিবুলা সংযুক্ত থাকে, ফলে আমরা পাটাকে নাড়াইতে পারি এবং আমাদের পায়ে সবচেয়ে বেশি ভর আসে। কারণ আমাদের দেহের সবচেয়ে বেশি ভর কোথায় আসে? পায়ে। এই জিনিসটা একটা জয়েন্টের মতো কাজ করে। দেখো এখানে বল এবং কোটর, এই জিনিসটা কাজ করতেছে না, অর্থাৎ এটাও এক ধরনের সাইনোভিয়াল জয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত এক্স অংশে তোমার সাইনোভিয়াল যে মেইন জয়েন্ট সেটা হচ্ছে যে কাঁধের যে জয়েন্ট, তারপরে এই যে মাজার যে জয়েন্ট, এগুলো বুঝছো। আর এই জিনিসটাও যেহেতু তোমার হইতেছে যে দুই তিনটা বেশি একসাথে সংযোগ হয়ে অস্থিসন্ধি গঠন করতেছে, এই অস্থিসন্ধি গঠন করার পাশাপাশি যেহেতু আমরা পা সব দিকে নাড়াইতে পারতেছি, তাহলে আমরা বলতেছি এটা হইতেছে সম্পূর্ণভাবে মুভেবল জয়েন্ট। ওকে, আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত এক্স অংশে সংগঠিত রোগ। আচ্ছা, এখানে যে রোগটা সংগঠিত হবে সেটা হচ্ছে তোমার গেটেবাত বা তোমার অস্টিওপোরোসিস হয়, কিন্তু এখানে যেটা হবে এটা হচ্ছে গেটেবাত। এখন এই যে রোগের লক্ষণ, প্রতিকার, এই জিনিসটা তুমি ব্যাখ্যা করবা। ক্লিয়ার? তারপরের কোশ্চেন যদি দেখি, নিষেক কি? নিষেক কি? যে প্রক্রিয়ায় তোমার হ্যাপ্লয়েড শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে সেটাই হচ্ছে আমাদের নিষেক। কোলেস্টেরলের কাজ, আমাদের কোলেস্টেরল যেটা করে সেটা হচ্ছে আমরা যে খাবারগুলো খাই, কোষ প্রাচীর একটা থেকে আরেকটা তো যাইতে হবে, নিয়ে যেতে হবে, এগুলো হইতে চলাচল নিয়ন্ত্রণ করে। পাশাপাশি কোলেস্টেরল আমাদের ভিটামিন, যখন আমরা সূর্যের আলোতে যাই তখন এই কোলেস্টেরল আমাদের এই ভিটামিন ডিতে সংশ্লেষ করে, এটা হইতেছে এক ধরনের কাজ। আচ্ছা, উদ্দীপকে চিত্রটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। আচ্ছা, মানে এই চিত্রটা অঙ্কন করে তুমি ব্যাখ্যা করবা যে এটা হইতেছে সাইনোভিয়াল জয়েন্ট, এখানে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, এখানে থাকে সাইনোভিয়াল ফ্লুইড,
এখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকবে, পাশাপাশি এখানে হচ্ছে তোমার কার্টিলেজ থাকবে। কি থাকবে? কার্টিলেজ। কার্টিলেজ এই জিনিসগুলো এখানে বিদ্যমান থাকবে, যেন একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের ঘষা না লাগে, তুমি যেন ব্যথা না পাও। এবং এই যে জিনিসটা একটা হাড় থেকে আরেকটা হাড়ে দেখছো, এটা হচ্ছে লিগামেন্ট। এই জিনিসটা হচ্ছে তোমার লিগামেন্ট, বোন টু বোনের সংযোগ দিছে এই জিনিসটা। ওকে, আর এটা একটা হাড়, এটা একটা হাড়, অর্থাৎ এই ছবিটা এঁকে তুমি এটা ব্যাখ্যা করবা। উদ্দীপকে উল্লেখিত অংশে কি কি সমস্যা হতে পারে? আচ্ছা, এখানে তোমার হচ্ছে যে কি হইতে পারে? অস্টিওপোরোসিস হইতে পারে, হাড়ের ঘনত্ব যদি কমে যায় হাড়ে তোমার অস্টিওপোরোসিস হইতে পারে। আর এখানে যেটা হইতে পারে সেটা হচ্ছে গেটে বাঁধ হইতে পারে, তোমার হাড়ের যে ব্যথা সেটা সম্পন্ন হইতে পারে। অ্যাপিলেপসি, তোমার ব্রেনের যে কার্যক্ষমতা সেটা কমে যায়, রোগী ঠিক মতো চলাফেরা করতে পারে না। ট্রিপল ডি, এই যে ডায়াবেটিক্সের ট্রিপল ডি, অলরেডি এটা নিয়ে কথা বলেছি। এই ট্রিপল ডি এর মধ্যে আছে ডিসিপ্লিন, আছে ডায়েট, আর আছে ডোজ। অর্থাৎ তোমাকে সঠিকভাবে জীবনযাপন করতে হবে, ডিসিপ্লিনের মাঝে তোমাকে ডায়েট বা কন্ট্রোল করতে হবে, অর্থাৎ খাদ্যাভ্যাস কন্ট্রোলে রাখতে হবে, আর ডোজ ঠিক মতো ওষুধ খাইতে হবে। ঠিক আছে, তোমার ঠিক মতো ঔষধ খাইতে হবে। এই জিনিসগুলো তোমাকে মেনটেন করতে হবে। এগুলো যদি তুমি মেনটেন করে চলো তাহলে তুমি ঠিক থাকবা, আর না হলে তুমি কিন্তু আবার অসুস্থ হয়ে যাবা। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা কি মনে থাকবে তোমার? এই জিনিসটা যেন মনে থাকে, এই জিনিসটা যদি ভুলে যাও তাহলে কিন্তু হবে না। আচ্ছা, এই জিনিসটা আমি এখানে দেখাইছিলাম। তারপরে যে জিনিসটা আমরা এখন দেখব সেটা হচ্ছে সি। ছকে সি এর সাথে ডি তুলনা করে লিপিবদ্ধ করো। সি এর সাথে ডি, তার মানে টেন্ডন আর লিগামেন্ট। এই যে টেন্ডন আর এই যে লিগামেন্ট, এটার এখন তুলনা করে আমাকে কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। তাহলে আসো একটু তুলনা করি। আমরা একটু তুলনা করি। তাহলে যেহেতু এই পেজটা হয়ে গেছে, আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে গিয়ে আমরা যদি এখন একটু তুলনা করি তাহলে যেটা দেখব সেটা হচ্ছে যে সি অংশ সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট। সি হচ্ছে আমাদের লিগামেন্ট, আর আমাদের যে ডি অংশ, সেটা হচ্ছে আমাদের টেন্ডন। এখন লিগামেন্ট আর টেন্ডন, লিগামেন্ট তোমার অ্যাটাচমেন্ট দেয় দুইটা হাড়ের মাঝে, অর্থাৎ বোন টু বোন অ্যাটাচমেন্ট দেয়। আর টেন্ডন যেটা করে সেটা হচ্ছে বোন টু মাসেলের অ্যাটাচমেন্ট দেয় হচ্ছে আমাদের এই টেন্ডন। এই যে টেন্ডন সেটা হচ্ছে শ্বেত তন্তুময়, আর এই যে লিগামেন্ট সেটা হচ্ছে শ্বেত তন্তু এবং পাশাপাশি গঠিত হচ্ছে তন্তুময়। এখানে পিত্তন্তুর পরিমাণ বেশি থাকে। ক্লিয়ার? আচ্ছা, এই লিগামেন্টে বেশি লিগামেন্ট হচ্ছে বেশি স্থিতিস্থাপকতা বেশি। ক্লিয়ার? আর এই যে টেন্ডন সেখানে স্থিতিস্থাপকতা কম। এই জিনিসগুলো লিখে তুমি সুন্দরভাবে ব্যাখ্যা করবা। আর আমি যখন তোমাকে লেকচার পড়াইতেছিলাম তখন এইখানে আমি কিন্তু তোমাকে আরো বিস্তারিত ব্যাখ্যা করেছি, যে এখানে তোমার হচ্ছে যে মাংসপেশির সাথে যে জিনিসটা বলেছি, শ্বেততন্তু পিত্তন্তুর বিষয়টা বলেছি, তারপর স্থিতিস্থাপকতার বিষয়টা বলেছি, তারপর তুমি আরো চাইলে এই জিনিসগুলো আনতে পারো। এনে এই যে ছক আছে, ছকটা সুন্দরভাবে ব্যাখ্যা করবা 3 মার্কসের জন্য, তাহলে তুমি 3 এ 3 পাবা। ক্লিয়ার? এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো, পরের যে কোশ্চিন আছে সেটা দেখি। উদ্দীপকে, হ্যাঁ, এবার আছে ঘ নাম্বার। এবার কি আছে? আমাদের ঘ নাম্বারটা আছে। আচ্ছা, তাহলে আমি যদি এটা কপি করে যেটা আসলো সেটা যদি পরবর্তী অংশে নিয়ে যাই তাহলে আমাদের এখানে এটা চলে এসেছে। আচ্ছা, এখন আমরা এটা ব্যাখ্যা করব যে ঘ নাম্বার আসলে আমাদের কি বলতেছে এবং আমাদের করণীয়টা আসলে কি। ঘয়ে দেখতেছি ABCD প্রাণীর চলনে কিভাবে ভূমিকা রাখে। আমাদের প্রাণীর চলনে অস্থি, পেশি, লিগামেন্ট এবং
তোমার টেন্ডন, এই চারটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। একটার যদি সমস্যা হয়, যদি একটার সমস্যা হয় তাহলেই তোমার সমস্যা হবে। এই অস্থি আর পেশিকে যেটা অ্যাটাচ দিবে বা অ্যাটাচমেন্ট দিবে সেই জিনিসটা হচ্ছে তোমার টেন্ডন। এই টেন্ডন এটাকে অ্যাটাচমেন্ট দিল ঠিক আছে, কিন্তু পরবর্তী অস্থির সাথে, এটা তো একটা অস্থি গেল, আর পরবর্তীতে আরেকটা অস্থি থাকবে। ধরো ঘয়ের এ পাশে আমি একটু মুছে দিয়ে আরেকটা অস্থি লিখি, যে এই পাশে ধরো আরেকটা অস্থি আছে, এই দুইটা অস্থির মাঝে আবার অ্যাটাচমেন্ট দিবে হচ্ছে তোমার এই লিগামেন্ট। লিগামেন্ট ক্লিয়ার? এখন যখন আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই যে কঙ্কালটা আছে না, কঙ্কালটার ক্ষেত্রে কি হয় একটু লক্ষ্য করো। তোমার এটা হচ্ছে একটা হাড়, হাতের হাড়, এটার নাম হচ্ছে হিউমেরাস। এটার নাম কি? হিউমেরাস। আর এই যে হাড়, একটা আছে তোমার টিবিয়া, একটা ফিবুলা। এখন এই দুইটা হাড়ের মাঝে সংযোগ দিবে, দুইটা হাড়ের মাঝে সংযোগ দিবে, অর্থাৎ এখান থেকে এখানে যে সংযোগটা আসবে সেটা কে দিবে বলো তো? সেটা দিবে আমার লিগামেন্ট। কি দিবে? লিগামেন্ট এই সংযোগটা দিবে, যেন এই হাড় থেকে এই হাড় ছুটে না যায়। দেখতেছো একটার সাথে একটা ছুটতেছে না, ছুটতেছে না, ঠিক আছে? যেহেতু ছুটতেছে না তার মানে একটা সংযোগ আছে, এই সংযোগটা দিবে হচ্ছে লিগামেন্ট। এখন এখানে তো এটা কঙ্কাল, সেজন্য এখানে মাসেল নাই। মনে করো যে এইখানে মাসেল হয়েছে, এইখানে কি হয়েছে? মাসেল। এখন এই যে মাসেল হইল, মাসেল হওয়ার পরে এই পইস না রে বাপ, থাম। আচ্ছা, তাহলে এই যে মাসেল, মাসেল কি হবে তখন? এই মাসেলের সাথে এই হাড়ের যে সংযোগ দিবে সেই সংযোগটা হবে কি? সেই সংযোগটা কি দিবে হচ্ছে আমাদের এই টেন্ডন। ক্লিয়ার? তাহলে সে সংযোগ দিচ্ছে কার সাথে কার? তোমার হাড়ের সাথে। যখন যখন আমাদের হাড়ের সাথে মাসেলের সংযোগ হইতেছে তখন এই সংযোগটা দিচ্ছে টেন্ডন। হাড়ের সাথে মাসেলের সংযোগ দিচ্ছে কে? টেন্ডন। আর হাড়ের সাথে হাড়ের সংযোগ দিচ্ছে আমাদের লিগামেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তারপরের অংশে আমরা দেখব যে এই জিনিসটা আমরা আজকে ক্লাসে অনেকবার বলেছি, যখন মাসেল আমাদের সংকুচিত হচ্ছে তখন আমাদের টেন্ডনের কারণে আমাদের এই হাতের অগ্রভাগ আমাদের সংকুচিত হচ্ছে, ফলে আমাদের হাত এই দিকে আসতেছে, প্রসারিত করতে পারতেছি, ডান দিকে নিতে পারতেছি, বাম দিকে নিতে পারতেছি। ক্লিয়ার? অর্থাৎ একটা হাত প্রসারণ সংকোচনের জন্য, একটা হাত সংকোচন প্রসারণের জন্য আমাদের সবগুলো জিনিসই গুরুত্বপূর্ণ। আমাদের অস্থি গুরুত্বপূর্ণ, আমাদের পেশি গুরুত্বপূর্ণ, আমাদের লিগামেন্ট গুরুত্বপূর্ণ, আমাদের টেন্ডন গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আচ্ছা, তোমার হাত খুলে গেছে, ব্যাপার না। তারপরে চলো, টেন্ডন কি? টেন্ডন হচ্ছে সেই জিনিস যেখানে আমরা লক্ষ্য করি যে অস্থিগুলো কি হয়, অস্থির সাথে আমার মাসেলের অ্যাটাচমেন্ট হয়। সাধারণত মাসেলগুলোর শেষ প্রান্তে এসে সেগুলো একটা রজ্জুর মতো বা দড়ির মতো অংশ সৃষ্টি করে, যেগুলো আমার অস্থির সাথে সংযুক্ত হয়, সেটাই হচ্ছে টেন্ডন। কাঁধের সন্ধিকে সাইনোভিয়াল অস্থি সন্ধি কেন বলা হয়? কারণ কাঁধে আমরা লক্ষ্য করি বল এবং কোটর সন্ধি বিদ্যমান। যেখানে বল এবং কোটর সন্ধি থাকবে সেটাকে আমরা বলবো সাইনোভিয়াল অস্থি সন্ধি। ঠিক আছে? যেহেতু হিউমেরাসের যে মাথা, হিউমেরাসের মাথা বলের মতো থাকে, এবং এই যে আমাদের স্ক্যাপুলা আছে এবং আমাদের ক্ল্যাভিকল আছে, এখানে যে হইতেছে একটা গহ্বর তৈরি হইতেছে, গ্লিনয়েড গহ্বর, এই জিনিসটাতে তোমার আমার যে এই হিউমেরাসের মাথা সেটা সংযুক্ত হচ্ছে, ফলে এখানে সাইনোভিয়াল জয়েন্টের সৃষ্টি হচ্ছে। উদ্দীপকে চিত্র ওয়াই এর গঠন ব্যাখ্যা করো। চিত্র ওয়াই এর গঠন, অর্থাৎ এই যে জিনিসটা, চিত্র ওয়াই হচ্ছে কিডনি, চিত্র যে ওয়াই সেটা হচ্ছে তোমার কিডনি বা বাংলায় যেটাকে বলে বৃক্ক। এখন এই যে জিনিসটা, এই জিনিসটা দেখো, এই জিনিসটা এভাবে আঁকবা, তারপরে এই দুইটা জিনিস ভিতরে দিবা, আবার একটা জিনিস বাইরের দিকে আসবে, এটা বাইরে আসবে আর দুইটা ভিতরে যাবে। যেটা ভিতরের দিকে গেল, অর্থাৎ না, দুইটা জিনিস বের হবে, এখানে দুইটা জিনিস বের হবে। কি কি বের হবে? একটা হচ্ছে মূত্রনালী, পেলভিসের পরে সংগ্রাহী নালিকার মাধ্যমে মূত্র, যেখানে ইউরেটার আছে না, ইউরেটার, মূত্রনালী আসবে পরে, এখানে আসবে ইউরেটার। আর আরেকটা যেটা বের হবে সেটা হচ্ছে তোমার কি? শিরা,
আর যেটা ঢুকতেছে সেটা হচ্ছে ধমনী। আর এইখানে রেনাল পিরামিড থাকবে, তারপরে কর্টেক্স থাকবে। এই জিনিসগুলো তুমি আঁকাবা। ক্লিয়ার? এই জিনিসগুলো সুন্দরভাবে ত্রিভুজ আকৃতি করে আস্তে আস্তে সুন্দরভাবে এই জিনিসগুলো আঁকাবা, দিয়ে দেখাবা যে এখানে ফাঁকা স্থান, পেলভিসের পরে ফাঁকা স্থান, এখানে হইতেছে যে বিভিন্ন মাতৃকা, এই যে ওই পাশের অংশ সেটা হচ্ছে উত্তল, এই যে ভিতরের অংশ সেটা হচ্ছে অবতল, তারপরে এখানে যে অংশ তাকে বলে হাইলাম, তারপরে এখানে যেগুলো থাকে সেটা হচ্ছে নেফ্রন। এই নেফ্রনের মাঝে আবার অনেকগুলো ভাগ আছে তোমার। এই নেফ্রন, এখানে গ্লোমেরুলাস থাকে, এখানে হচ্ছে গ্লোমেরুলাস যে ছাকনির মতো কাজ করে। এই জিনিসগুলো এখানে লেখার দরকার নাই, যেহেতু কিডনির গঠন বলছে, জাস্ট এইরকম একটা কিডনি আঁকিয়ে তুমি এগুলোকে সুন্দরভাবে ব্যাখ্যা করবা, তাহলে হয়ে যাবে। কিডনির যে গঠন আমি অধ্যায়ের রেচন অধ্যায় চ্যাপ্টার 8 অধ্যায়ে চ্যাপ্টার 8 এখানে আমি বিস্তারিত এই জিনিসটা দেখাইছি। ঠিক আছে, যে হাইলাম কিভাবে ধমনী প্রবেশ করে, কিভাবে শিরাগুলো বের হয়, এখানে নেফ্রন কিভাবে মূত্র তৈরি করে, কিভাবে গ্লোমেরুলাস থাকে, কিভাবে বোমেন্স ক্যাপসুল এখানে আবার মূত্রগুলোকে নিয়ে আসে, তারপরে থাকে সংগ্রাহী নালী, সংগ্রাহী নালীগুলো আবার মূত্রকে নিয়ে আসে এই জিনিসগুলো। তারপরে সেখানে বোমেন্স ক্যাপসুলের পরেই শুরু হয়েছিল তোমার নিকটবর্তী পেঁচানো নালিকা, তারপরে ছিল হেনলির লুপ ইউ আকৃতির, তারপরে ছিল দূরবর্তী পেঁচানো নালিকা, তারপরে তোমার সংগ্রাহী নালী। এই জিনিসগুলো বিস্তারিত আমি ওই ক্লাসে কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, কোনটা কর্টেক্স কোনটা পিরামিড এগুলো নিয়ে আলোচনা করেছি। তাহলে যারা লেকচারটা দেখো নাই তারা ওই লেকচারটা দেখলে এই যে সৃজনশীল গ সেটা অ্যান্সার পেরে যাবা। আর এই সৃজনশীলগুলো মিক্স করে আসে, বুঝছো, অনেক সময়। কারণ টিচার আসলে বুঝতে চায় যে তুমি আসলে প্রত্যেকটা অধ্যায় পড়েছো কিনা। অনেকে ফাঁকিবাজি করে যে আজকে পরীক্ষা দিতে যাব, ধরো বোর্ড পরীক্ষা, আমি এই কয়েকটা অধ্যায় পড়ে যাই তাহলে A+ পাবো। জিনিসটা এমন না, জিনিসটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কেই ভালো জ্ঞান থাকতে হবে, তাহলে A+ পাবা। সায়েন্সে থেকে পাশ করা খুবই সহজ, কিন্তু ভালো রেজাল্ট করা অনেক কঠিন। কি বললাম? সায়েন্সে থেকে পাশ করা অনেক সহজ, কিন্তু ভালো রেজাল্ট করা অনেক কঠিন। মানবদেহে এই জন্য সবগুলোই পড়তে হয়। মানবদেহে বিভিন্ন অঙ্গ সঞ্চালনে চিত্র ওয়াই, এক্স এবং ওয়াই। আচ্ছা, তার মানে এই যে এক্স এর পি এবং কিউ এটার ভূমিকা কি? তার মানে এখানে হচ্ছে তোমার মাসেল এবং তোমার বোনস, এই দুইটার ভূমিকা কি? এই আজকের ক্লাসের এই জিনিসটা কিন্তু আমি অনেকবার ব্যাখ্যা করেছি যে মাসেলের ভূমিকা কি এবং তোমার হচ্ছে এই যে কিউ অংশ অর্থাৎ তোমার বোনস, এই দুইটার কি কি ভূমিকা রয়েছে, এই জিনিসটা নিয়ে আজকের ক্লাসে আমি ডিটেলসে আলোচনা করেছি। ঠিক আছে, তো এরই মধ্য দিয়ে তোমাদের আজকের ক্লাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এরই মধ্য দিয়ে তোমাদের আজকের ক্লাস শেষ। আমরা ক্লাসটা আসো একটু রিপিট করি যে আজকের ক্লাসে আমরা কি কি শিখেছি। আজকের ক্লাসে আমরা প্রথম অংশে দেখেছি কঙ্কালতন্ত্র সম্পর্কে। কঙ্কালতন্ত্র সম্পর্কে দেখার পরে আমরা কঙ্কালতন্ত্রের বিভিন্ন কাজ দেখেছি। আজকে কিন্তু আমরা এই তোমার কঙ্কালতন্ত্রটা পুরোটাই দেখেছি, ছেড়েও দেখেছি, তারপরে এইভাবে নিয়ে এসে দেখাইছি, লাস্ট পর্যন্ত সেটা খুলে গেছে। দেখছো? থামো, খোলা অংশটা তোমাকে আমি দেখাই। এইটা হইতেছে সেই খোলা অংশ। একটা অংশ হাতের খুলছে, পায়ের অংশটা আগেই খোলা ছিল, না নিয়ে আসতেই সেটা খোলা ছিল। এটা হচ্ছে সেই পায়ের অংশ, আর এই যে অংশ সেটা হচ্ছে হাতের, বুঝছো? আর আমরা আজকের ক্লাসে যে দুইটা জিনিস বলছি সেটা হচ্ছে এটা মনে রাখতে, এটা নাম কি? হিউমেরাস। আচ্ছা, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে হাতের, দেখো এভাবে যদি এখানে লাগাই দাও, এটা হচ্ছে হাত আর এটা হচ্ছে আমার সেই পা। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসগুলো দেখানো হয়েছে। এই জিনিসগুলো দেখানোর পরে আমি তোমাকে যেটা করছি সেটা হচ্ছে, আচ্ছা এটা এখানে রাখি, তারপরে কি করছি, তারপরে হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র এবং অন্তঃকঙ্কালতন্ত্র কোনটা, এই জিনিসটা তোমার আমি দেখাইছি। তারপরে কোন জিনিসটা দেখাইছি, বহিঃকঙ্কালতন্ত্র মানে যেগুলো বাইরে, মানে আমার নখ চুল, এগুলো হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র। আর অন্তঃকঙ্কালতন্ত্র মানে এই জিনিসগুলো যেগুলো আমি নিয়ে আসি সেগুলো হচ্ছে আমার অন্তঃকঙ্কালতন্ত্র। আচ্ছা, তারপরে যে জিনিসটা আছে আমার কঙ্কালতন্ত্রের যে উপাদান বা এর কাজ, এটা হচ্ছে কঙ্কালতন্ত্রের কাজ হবে। থামো, এই জিনিসটা একটু কারেকশন করে দিই। এটা হবে কঙ্কালতন্ত্রের কাজ, কারণ এই কঙ্কালতন্ত্রই তোমার রক্ষণাবেক্ষণ করে, ভারসাম্য রক্ষা করে, নড়াচড়ায় সহযোগিতা করে। ক্লিয়ার? এই জিনিসগুলো এগুলো করে থাকে। তাহলে এটা হচ্ছে কঙ্কালতন্ত্রের কাজ কি? কঙ্কালতন্ত্রের কাজ হচ্ছে খনিজ লবণ সঞ্চয় করা, দেহ কাঠামো গঠন করা, রক্ষণাবেক্ষণ করা, ভারসাম্য রক্ষা করা, নড়াচড়া এবং চলাচল করা এবং লোহিত রক্তকণিকায় উৎপাদন করা, এটা হচ্ছে এর কাজ। তারপরে আমরা এই জয়েন্টটা দেখাইছি, সাইনোভিয়াল জয়েন্ট, অস্থি এবং তরুণাস্থি,
এই জিনিসটার পার্থক্য দেখাইছি। অস্থিসন্ধির মধ্যে নিশ্চল আছে, যেটা একবার নড়ে না, মাথার খুলি, আর তোমার ঈষৎ সচল মানে হালকা একটু সচল, সেটা হচ্ছে মেরুদণ্ড, আমি ভাঁজ করতে পারতেছি। আর হইতেছে পূর্ণ সচল, তার মানে হইতেছে তোমার কি, তোমার হাত পা এগুলো হইতেছে পূর্ণ সচল, অর্থাৎ আমি এগুলো দিয়ে মারামারি করতে পারতেছি, ধরো এই পাশ দিয়ে মারতেও পারতেছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের এই জিনিসটা দেখানো হয়েছে লিগামেন্ট আর টেন্ডন, এটার পার্থক্য কি, এই জিনিসটা আজকের ক্লাসে দেখাইছি। তারপরে দেখাইছি হচ্ছে সন্ধি সংক্রান্ত রোগ সম্পর্কে আমরা কথা বলছি। যখন আমাদের কারো বয়স 50-এর উপরে চলে যাবে, তখন আমাদের ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে, তখন আমাদের অস্টিওপোরোসিস দেখা দিবে। ক্লিয়ার? ওকে। তারপরে আর্থ্রাইটিস বা গেটেবাত সম্পর্কে আমরা কথা বলছি, যে কিভাবে এই জিনিসগুলো হয়ে থাকে। তারপরে আমরা এমসিকিউ পড়াইছি। কি পড়াইছি? এমসিকিউ পড়ানোর পরে আমরা তোমাদেরকে সিকিউ সলভ করাইছি। আচ্ছা, এগুলো ছিল আমাদের সেই ক্লাসের সিকিউ। তো আশা করি তোমরা সুন্দরভাবে আজকে ক্লাসটা বুঝতে পারছো। প্রত্যেকটা সিকিউ আমি ধরে ধরে সলভ করাইছি, এরই মধ্য দিয়ে তোমাদের আজকে ক্লাসটা শেষ হয়েছে। আমি এই এসএসসির ওয়ান শট রিভিশন প্রোগ্রামে এগুলো এখন রাখি, অনেক দেখছো, এখন রাখি। হ্যাঁ, তাহলে আজকের এই এসএসসি ওয়ান শট রিভিশন ক্লাসে তোমাদেরকে আমি চেষ্টা করেছি যে বেসিক যে জিনিসগুলো ছিল সেগুলো পড়ানোর, বেসিক জিনিসগুলো পড়ানোর পরে আমি তোমাদেরকে এমসিকিউ সিকিউ সবগুলো সলভ করাইছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা নেক্সট ক্লাসে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।